ব্যাপার একটাই, সেটা হচ্ছে যে আমরা আসলে কোড লিখবেন আমার সাথে সবাই, এটা একটা রিকোয়েস্ট সবার কাছে। বসে বসে টিভি দেখলে লাভ নাই বা রেডিও শুনলে লাভ নাই। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে আসলে দেখেন, আমরা যখন কোর্সটা প্রথম শুরু করেছিলাম, আমি একটু পিছন দিকে যাই। উম, হ্যাঁ, তো এরকম একটা বলা হয়েছিল যে আমাদের বেসিক্যালি কোর্স টাইটেলটা হচ্ছে এরকম, ওয়েব অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যাচ 4 আমরা, হ্যাঁ। তো এখানে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে এখানে প্রথমে আমরা ওয়েব ডিজাইনের উপরে কাজ করেছি, এরপরে ওয়েব ডেভেলপমেন্টের উপরে আমরা কাজ করব, দেন আমরা একটা মোবাইল অ্যাপস বানাবো। এই তিনটা পার্ট ছিল আমাদের। তো এখানে ওয়েব ডিজাইনে আমরা হ্যাঁ, হ্যালো, হ্যালো, কথা কেটে কেটে যাচ্ছে। বুঝতে পারছি, ইনডোরে আছে মনে হয়, যাই হোক ব্যাপার না। এই জন্য দেখছেন না ফেসবুকে কি লিখছি, কি দেখছেন কন? মুশকিল হয়ে যায়, আমি ফেসবুকে কি লিখছি বলেন তো, মেসেঞ্জারে? আরে, আহা, আর না, এমনি দুষ্টামি করতেছি, ঠিক আছে, এটাকে সিরিয়াসলি নিয়েন না। ওকে, সমস্যা নাই, এটা জাস্ট এমনি একটু মজা করছে, আর কিছুই না। ঠিক, ও বুঝতে পারছে, ভাই আমার বুঝতে পারছে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো আমরা কাজ শুরু করি। বেসিক্যালি যেটা বলতে নিছিলাম যে এই যে ভিউজেস যেটা আমরা এখন থেকে প্র্যাকটিস করব, তো এখানে দেখেন, তো বেসিক্যালি ওয়েব ডিজাইনের ভিতরে কিন্তু আমরা এখনো আছি। তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটা ল্যাঙ্গুয়েজ আমরা আলাদাভাবে প্র্যাকটিস করছি। এইচটিএমএল কিভাবে লিখতে হয়, সিএসএস কিভাবে লিখতে হয়, জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে। জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি আমরা যে করে নিয়েও লাস্ট ক্লাসে কাজ করছি টুকটাক। তো এখন আমরা ভিউ জেএসটা নিয়ে কাজ শুরু করবো আজকে থেকে আর কি। তো ভিউ জেএসটা বেসিক্যালি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস শুরু করেছিলাম তখন এভাবে বলছিলাম যে প্র্যাকটিস এরিয়া অফ জাভাস্ক্রিপ্ট, এই যে প্র্যাকটিস এরিয়া অফ জাভাস্ক্রিপ্ট দেখা যাচ্ছে আমার মনিটর। জাভাস্ক্রিপ্টের প্র্যাকটিস এরিয়া হচ্ছে তিনটা, কয়েকটা বলছিলাম। প্রথমে র জাভাস্ক্রিপ্টটা প্র্যাকটিস করতে হবে, তারপর জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি প্র্যাকটিস করতে হবে, যে কোয়েরি। এরপরে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এবং জাভাস্ক্রিপ্টের একটা প্রসেস নাম হচ্ছে অ্যাজাক্স, এটা আমরা দেখব পরবর্তীতে। অ্যাজাক্স নিয়েও অনেক কাজ করব আমরা। জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যে কুড়িটা প্র্যাকটিস করলাম, এখন ফ্রেমওয়ার্কের ভিতরে জাভাস্ক্রিপ্টের দুই ধরনের ফ্রেমওয়ার্ক সাধারণত হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড, মানে সার্ভার সাইডের আর কি। তো জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক হচ্ছে অ্যাঙ্গুলার, রিয়াক্ট এবং ভিউ, এই তিনটা ফ্রেমওয়ার্ক মোটামুটি পপুলার বর্তমানে। এরপরে সার্ভার এন্ডের ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে নোড জেএস। এখন ভুল, অ্যাকচুয়ালি এক এক কাজ এক একটা চলতেছে। ঠিক আছে, রিয়াক্টটা অনেক বেশি চলতেছে এখন আর কি, রিয়াক্ট। ঠিক আছে, যারা মনে করেন লারাভেলে কাজ করে তারা ভিউ জেএস এর সাথে ইনক্লুড আছে আর কি। লারাভেলের সাথে ভিউ এর খুব ভালো রিলেশন। রিয়াক্টের সাথে আবার লারাভেলের সম্পর্ক অতটা ভালো না। ঠিক আছে, আবার অ্যাঙ্গুলার, হ্যাঁ বলেন। পার্থক্য কি সেটাই আমি এখন বলবো। ফ্রেমওয়ার্ক হয়ে গেল, হ্যাঁ সেটা বলবো, একটু ধৈর্য ধরেন। তো বেসিক্যালি, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে ভিউজেস এর ফ্রেমওয়ার্কের কথা বলতে দিয়েছিলাম। তো ফ্রন্ট এবং সার্ভার এই দুই ইন্ডিয়া ফ্রেমওয়ার্ক, তো আমরা বেসিক্যালি সার্ভার ইন্ডিয়া ফ্রেমওয়ার্ক হচ্ছে নোড জেএস, আমরা এই নোড জেএস নিয়ে কাজ করব পরবর্তীতে।
নোড.জেএস কি সেটাও বলবো। আপনাদের যে ধারণা থাকে ভালো না থাকলে একদম স্পষ্ট ধারণা হয়ে যাবে, যেটা সেটাই, কোনো এও না। ঠিক আছে। আচ্ছা, এবার ফ্রন্টের যে ফ্রেমওয়ার্ক তিনটা, অ্যাঙ্গুলার, রিয়াক্ট এবং ভিউ। এক মিনিট, কি হয়েছে? তো যেটা বলতে নিছিলাম যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের কথা বলতে নিছিলাম। তো নোড.জেএস সম্পর্কে যদি ধারণা থাকে ভালো, না থাকলে একদম স্পষ্ট ধারণা হয়ে যাবে, একদম স্পষ্ট ধারণা আর কি। নোড.জেএস কি সেটা আপনি অনেক জায়গায় শুনছেন, কিছুই বোঝেন নাই, বাট এখান থেকে আপনি একদম 100% বুঝে যাবেন জিনিসটা আসলে কি, আসলে জিনিসটা কি সেটা আপনি বুঝে যাবেন এখন। এখন না, আজকে না, এটা হয়তো আরো 3টা ক্লাস পরে। নোড.জেএস নিয়ে আজকে আমরা কোনো প্র্যাকটিস করব না। ফ্রন্টের ফ্রন্টের তিনটা ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে অ্যাঙ্গুলার, রিয়াক্ট এবং ভিউ। সো অ্যাঙ্গুলারটা হচ্ছে আপনার এটা অ্যাকচুয়ালি সি শার্পের জন্য আর কি, এটা মানে বেশি পপুলার। যারা সি শার্পে কোড করে, মানে ASP.NET, সি শার্প হচ্ছে ল্যাঙ্গুয়েজের নাম, আর সি শার্পের যে ওয়েব ভার্সন যেটা ASP.NET, ASP.NET-এর সাথে অ্যাঙ্গুলার সম্পর্ক খুব ভালো, কারণ সি শার্প যে প্রোডাক্ট সেটা হচ্ছে মাইক্রোসফটের, আর অ্যাঙ্গুলারটাও মাইক্রোসফটের। এই ফ্রেমওয়ার্কটা মানে মাইক্রোসফট, সরি অ্যাঙ্গুলারটা গুগলের, সরি গুগলের আর কি। অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্কটা বানিয়েছে গুগল, অ্যাঙ্গুলার জেএসটা। এটির সাথে সি শার্পের সম্পর্কটা খুব ভালো, ASP.NET। আচ্ছা, আর রিয়াক্ট জেএস এটা বেসিক্যালি ফেসবুকের বানানো আর কি। ফেসবুক যে কোম্পানিটা, সেই কোম্পানির বানানো হচ্ছে রিয়াক্ট জেএস। তো রিয়াক্টটা বেসিক্যালি এটা অনেক বেশি পপুলার। যদি আমি তিনটার ভিতরে বলি, অ্যাঙ্গুলার, রিয়াক্ট, ভিউ, এই তিনটের ভিতরে সবচেয়ে বেশি পপুলার বর্তমানে রিয়াক্টের চাহিদা সবচেয়ে বেশি। কারণ রিয়াক্ট দিয়ে মোবাইলের কাজও করা যায়, আবার ওয়েব অ্যাপ্লিকেশনের কাজও করা যায়। ভিউজেস দিয়ে মোবাইলের কাজ করা যায় কিনা আমার জানা নাই, আমি যতটুকু জানি যায় না। ঠিক আছে। তো ভিউজেসটা বেশি পপুলার লারাভেলের কারণে। আমরা যখন লারাভেল ইনস্টল করবো, দেখবো লারাভেলের ভিতরে বিল্ট ইন ভিউজেস থাকবে, লারাভেলের ভিতরেই ভিউজেস আছে। যখন লারাভেল নামাবো, কম্পোনেন্টগুলো লারাভেলের ভিতরেই আছে। কম্পোনেন্ট কি সেটা আমি একটু পরে বলতেছি। এখন এ হচ্ছে ব্যাপার। সো আমরা এই তিনটা ফ্রেমওয়ার্কের ভিতরে কোনটা ভালো এইটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এটার আসলে সবগুলোই ভালো, কোনোটা খারাপ না। সব, অ্যাঙ্গুলারও ভালো, রিয়াক্টও ভালো, ভিউজিএসও ভালো, তিনোটাই কিন্তু ভালো, কোনোটা খারাপ না। বাট লারাভেলের সাথে অ্যাঙ্গুলার সম্পর্ক সবচেয়ে ভালো, মানে একদম দোস্ত, একজনের দোস্ত, জিগরি দোস্ত। ঠিক আছে, একজন ছাড়া কিছু বুঝেই না, এরকম ব্যাপারটা আর কি। ঠিক আছে। তো এই জন্য আমরা ভিউজেসটা বেসিক্যালি এখন প্র্যাকটিস শুরু করব। আর আপনি যদি প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কনসেপ্ট সেম, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কনসেপ্ট হচ্ছে সেম, অ্যাঙ্গুলার, রিয়াক্ট এবং ভিউ, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কনসেপ্ট সেম। ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে বেসিক্যালি আপনার কম্পোনেন্ট বেস আর কি কাজ হয়। ঠিক আছে, কম্পোনেন্ট বেস কাজ হয়। আর এজন্য আমরা যদি ভিউজেসটা ভালো করে পারি, অ্যাঙ্গুলার বা রিয়াক্টটা আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, একই একই আর কি। ঠিক আছে, সবগুলোই কম্পোনেন্ট বেস কাজ হয়। তো ওই যে ওইটাই আর কি, যে আপনি সাঁতার শিখে তারপরে পানিতে লাফ দিতে পারবেন না, পানিতে লাফ দিয়ে নাকুনি চুকুনি খাইতে খাইতে সাঁতার শিখবেন। আপনি ভিউজেস সম্পর্কে একদম এক্সপার্ট হয়ে তারপরে ভিউজেসের কোড লিখবেন, এটা কিন্তু হইলো না। আপনি কোড লিখতে লিখতে এক্সপার্ট হবেন, এটা মোটিভেশন, এটা রিয়ালিটি। একদম ভিউজেসে সব কিছু বুঝে টুঝে এরপর আপনি কোড লিখবেন, তাহলে জীবনও ভিউজেস শেখা হবে না। আপনি কোড লিখতে লিখতে বুঝবেন, এটি হচ্ছে বাস্তবতা। তো চলেন, প্রথম কথা হচ্ছে ভিউজেস, সরি, নেক্সট জেস, এটা হচ্ছে ভিউজেসেরই আর একটা, মানে ওইটার ইউজ করেই তার আর একটা স্ট্রাকচার তৈরি করছে। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এবং ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরির মধ্যে পার্থক্য কি, যেটা আতিক বললো আর কি। ফ্রেমওয়ার্ক হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রাকচার, খেয়াল করে না আমি কি বলতেছি। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা স্ট্রাকচার, একটা কমপ্লিট স্ট্রাকচার হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন ধরেন মানুষ, মানুষের শরীরে যদি মাংস না থাকে তাহলে পুরো শরীরে কি থাকে, একটা কঙ্কাল থাকে না? এই পুরো কঙ্কালটা হইতেছে মানুষের স্ট্রাকচার, এই পুরো কঙ্কালটাকে বলবো মানুষের ফ্রেমওয়ার্ক। এবার একটা কঙ্কালের ভিতরে একটা হাত আছে, একটা পা আছে, মানে হাত, পা, পিঠ, পেট, ঘাড়, মাথা। তো বেসিক্যালি লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য হচ্ছে এখানেই যে
অনেকগুলো লাইব্রেরি মিলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়, একটা ফ্রেমওয়ার্কের ভিতরে অনেকগুলো লাইব্রেরি থাকে। তিনটা জিনিস দেখেন, তিনটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে। আমি যদি এখানে যাই, তিনটে জিনিসের কথা বলি, একটা হচ্ছে ক্লাস, আরেকটা হচ্ছে লাইব্রেরি, আরেকটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ক্লাস, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, এই তিনটে জিনিসের কথা আমি এখানে বললাম, ঠিক আছে? সো ক্লাস, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, এই যে তিনটে এখানে বলা আছে, তো ক্লাস, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক তিনটে জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে। তো ক্লাস কি? ক্লাস হচ্ছে বেসিক্যালি, ধরেন যে আমরা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো একটা অবজেক্টের একটা স্পেসিফিকেশন হচ্ছে ক্লাস। ক্লাস জিনিসটা কি, সেটা যখন আমরা পিএইচপি প্র্যাকটিস করব তখন আমি একদম সুন্দর করে এক্সপ্লেন করব, এবং অনেক বেশি প্র্যাকটিস থাকবে এটার উপরে। প্রায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে 7টা ক্লাস থাকবে আমাদের। পিএইচপি 7টা ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্র্যাকটিস করব, ঠিক আছে? সো আপনার, আমি আমার বিশ্বাস যে আপনার একটা মানে ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ, আমি একটু দাদাটা চাপাই দিয়ে আসি, ওয়েট। ওকে, আই এম সরি। সো যেটা বলতে নিয়েছিলাম যে ক্লাস, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক। তো ক্লাস জিনিসটা কি? ক্লাস হচ্ছে বেসিক্যালি একটা স্পেসিফিকেশন কোনো একটা অবজেক্টের। তো একটা কমপ্লিট ক্লাসকেই একটা লাইব্রেরি বলা যায়। তো যখন আমি আমি চাইলে একটা ক্লাস তৈরি করতে পারি, একটা ক্লাসের ভিতরে কিছু প্রপার্টি, কিছু মেথড থাকবে। আমি চাইলে একটা ক্লাস তৈরি করতে পারি, সেই ক্লাসের ভিতরে কিছু প্রপার্টি, কিছু মেথড থাকবে। ক্লাসের ভিতরে থাকে হচ্ছে প্রপার্টি। এখন এই ক্লাস জিনিসটা আমি এক্সপ্লেন করতে গেলে এখন আমার লাগবে হচ্ছে পিএসপি বা অন্যদিকে যাওয়া লাগবে আর কি। সো আমার দিকে যাচ্ছি না, হ্যাঁ, জাস্ট আমাকে এতটুকু একটু কনসিডার করেন। সেটা হচ্ছে যে ক্লাস হচ্ছে আহ, একটা অবজেক্টের স্পেসিফিকেশন। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে, ধরেন আহ, আমি চোখ দিয়ে যা কিছু দেখি সবই হচ্ছে অবজেক্ট। আমি চোখ দিয়ে মনিটর দেখতে পাচ্ছি, মনিটর একটা অবজেক্ট। আমি চোখ দিয়ে কিবোর্ড দেখতে পাচ্ছি, কিবোর্ড, আমার চোখের সামনে যা আছে সব অবজেক্ট। আমি নিজেও একটা অবজেক্ট, আমি হাবিব, আমি নিজেও একটা অবজেক্ট, ঠিক আছে? সো এই অবজেক্টের একটা স্পেসিফিকেশন থাকে, সেটাকে বলা হয় ক্লাস। এখন একটা ক্লাসের ভিতরে আপনার কি থাকে? কিছু প্রপার্টি থাকে, কিছু মেথড থাকে। প্রপার্টি মানে কিছু ভেরিয়েবল। আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল দেখছি, আবার জাভাস্ক্রিপ্টে কিছু ফাংশন দেখছি। সো ক্লাসের ভিতরে থাকে প্রপার্টি আর হচ্ছে মেথড, ঠিক আছে? ক্লাসের ভিতরে থাকে হচ্ছে প্রপার্টি আর হচ্ছে মেথড। এখন একটা ক্লাসের ভিতরে কিছু প্রপার্টি, কিছু মেথড দিয়ে আমি একটা ক্লাস তৈরি করতে পারি। তো আবার একটা ক্লাস এমন হতে পারে সেখানে একদম কোনো একটা কমপ্লিট একটা জিনিস একটা ক্লাস দিয়ে করা। একটা ক্লাসের ভিতরে কোনো একটা অবজেক্টের কমপ্লিট একটা স্পেসিফিকেশন আছে, তখন সেটাকে বলবো একটা লাইব্রেরি। মানে একটা কমপ্লিট ক্লাসকে বলা হয় হচ্ছে লাইব্রেরি। একটা কমপ্লিট ক্লাসকে বলা হয় হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি আর ক্লাস মোরলেস একই জিনিস। পার্থক্য হচ্ছে, মানে ক্লাস আমি করলাম, সেখানে ক্লাসের ভিতরে মানে অল্প কিছু জিনিস রইলো, বাট সেটা কমপ্লিট না, কমপ্লিট একটা জিনিস না। একটা ক্লাস যখন কমপ্লিট একটা জিনিসকে রিপ্রেজেন্ট না করে, একটা ক্লাস যখন কমপ্লিট একটা জিনিসকে রিপ্রেজেন্ট না করে, তখন সেটা লাইব্রেরি হয় না। তো তাহলে একটা কমপ্লিট, যখন কোনো একটা ক্লাস কোনো একটা কমপ্লিট জিনিসকে ডিসক্রাইব করবে, কোনো একটা ক্লাস যখন কোনো একটা একটা জিনিসের কমপ্লিট ডিসক্রাইব করবে। আমার চোখের সামনে একটা মাউস আছে, তো মাউস হচ্ছে অবজেক্ট। এখন মাউসের স্পেসিফিকেশন একটা জায়গায় আছে, সেটাকে বলা হয় মাউসের ক্লাস। এখন যদি একটা ক্লাস দিয়ে যদি একটা মাউসের কমপ্লিট স্পেসিফিকেশন তৈরি করা যায়, দেন আমি সেই ক্লাসটাকে বলবো একটা লাইব্রেরি। যেমন jQuery একটা লাইব্রেরি হইতেছে, আর jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি, একটা কমপ্লিট ক্লাস jQuery। আবার আমরা চাইলেও জাভাস্ক্রিপ্টে একটা ক্লাস তৈরি করতে পারি, ভুং ভাং, সেখানে দুই তিনটা মেথড দিলাম। সো লাইব্রেরি এবং ক্লাসের মধ্যে পার্থক্য এটা, একটা কমপ্লিট ক্লাসকে বলছি আমরা লাইব্রেরি। লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য কি? অনেকগুলো লাইব্রেরি মিলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়। যেমন মানুষের কথা বললাম, মানুষের পুরো কঙ্কালটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, একটা স্ট্রাকচার। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে স্ট্রাকচার, কমপ্লিট স্ট্রাকচার।
কমপ্লিট স্ট্রাকচার হচ্ছে ফ্রেমওয়ার্ক, আর লাইব্রেরি মানে হচ্ছে একটা কমপ্লিট ক্লাস। একটা কমপ্লিট ক্লাসকে আমরা লাইব্রেরি বলি, আর কমপ্লিট স্ট্রাকচারটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। একটা কমপ্লিট স্ট্রাকচার হচ্ছে কি ফ্রেমওয়ার্ক। এখন এই যে বলতে নিছিলাম যে মানুষের যে কঙ্কালটা, সে পুরো কঙ্কালটাই কিন্তু দেখেন হাত একটা পার্ট, পা একটা পার্ট, তারপরে পেট একটা পার্ট, পিঠ একটা পার্ট, ঘাড় একটা পার্ট, মাথা একটা পার্ট। তো যখন ডাক্তারি পড়তে যায় পোলাপান, তখন কিন্তু এই কঙ্কালগুলো আলাদা আলাদা করে নিয়ে ক্লাসে যায়। মানুষের কঙ্কালগুলো কিন্তু আলাদা আলাদা করা যায়, আবার সেই সবগুলো কঙ্কাল মিলে মানুষের বডিটা হয়। সো এই পুরো কঙ্কালগুলো একসাথে কম্বাইন করে হয় হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, একটা কমপ্লিট স্ট্রাকচার। আর যেমন মনে করেন হাত একটা পার্ট, হাত একটা কি একটা ক্লাস, হাতে হাতে একটা লাইব্রেরি, পা একটা লাইব্রেরি, মাথা একটা লাইব্রেরি, ঘাড় একটা লাইব্রেরি, সবগুলো লাইব্রেরি মিলে একটা কমপ্লিট স্ট্রাকচার হয়। আবার এখানেও একটা কথা আছে, একটা ফ্রেমওয়ার্ক মানে কি কমপ্লিট একটা স্ট্রাকচার, মানে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে অনেকগুলো লাইব্রেরি থাকবে। একটা ফ্রেমে অনেকগুলো লাইব্রেরি মিলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়। এখন এখানে কথা হচ্ছে যে এই অনেকগুলো লাইব্রেরির ভিতরে আবার দুই একটা লাইব্রেরিতে একটা বা দুইটা বা একটা লাইব্রেরি থাকে যেটা হচ্ছে মেইন লাইব্রেরি, কোর। মনে করেন আমার হাত আছে, পা আছে, হাত একটা লাইব্রেরি, পা একটা লাইব্রেরি, তারপরে মাথা একটা লাইব্রেরি, ঘাড় একটা লাইব্রেরি, বডি একটা লাইব্রেরি, এগুলো একটা লাইব্রেরি। এবার আমি সবগুলো লাইব্রেরিকে যোগ দেওয়ার জন্য আমি আবার আরেকটা লাইব্রেরি তৈরি করলাম, সেই লাইব্রেরিতে সবগুলো লাইব্রেরিকে আমি যোগ দিলাম। দেন একটা, তাহলে এই যে সবগুলো লাইব্রেরিতে আমি যে লাইব্রেরিতে যোগ দিলাম সেটা হচ্ছে আমার মেইন লাইব্রেরি। আমার হাত একটা লাইব্রেরি, পা একটা লাইব্রেরি, সবগুলো লাইব্রেরিকে আমি যোগ দিয়ে একটা একটা মেইন লাইব্রেরি তৈরি করলাম, যেখানে আমি সবগুলো লাইব্রেরিকে যোগ করলাম। তাহলে এই মেইন লাইব্রেরিটা হচ্ছে কোনটা, ওই একটা। তো এইটা হচ্ছে ব্যাপার। তো অনেকগুলো লাইব্রেরি মিলে এখন আপাতত এত মানে সিরিয়াস হওয়ার কিছু নাই। আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি, আপনি যেন এই জিনিসটা শুধু একজনকে বলতে পারেন। আপনি যদি জিজ্ঞেস করে যে ক্লাস, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, ক্লাস হচ্ছে একটা একটা অবজেক্টের স্পেসিফিকেশন, সেটা হচ্ছে ক্লাস। তো এখন যদি কোনো একটা ক্লাস যদি কোনো একটা অবজেক্টের কমপ্লিট স্পেসিফিকেশন দেয়, তাহলে সেটাকে বলা হচ্ছে, সেই ক্লাসটাকে বলা হয় লাইব্রেরি। আবার অনেকগুলো লাইব্রেরি মিলে একটা ফ্রেমওয়ার্ক হয়, অনেকগুলো লাইব্রেরি মিলে একটা ফ্রেমওয়ার্ক হয়। আবার ফ্রেমওয়ার্কের ভিতরে একটা মেন লাইব্রেরিও থাকে, যে লাইব্রেরিগুলো সাবস্টিটিউট লাইব্রেরিগুলোকে যোগ করে একটা কমপ্লিট জিনিস তৈরি করে। সো যতটুকুন বললাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ক্লাস, লাইব্রেরি এবং আতিক, ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ, ক্লাস, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক তিনটে জিনিসের মধ্যে পার্থক্য কি সেটা বলতে নিয়েছিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এখন এই হচ্ছে ব্যাপার। ক্লাসের সময় পোলাপান ফোন দেয়, এখন ফোন ধরা যাবে না। ও ভিডিও আপলোড দেয়নি আজকে নাকি? ও শিট, ক্লাসের ভিডিও আপলোড দেয়নি। যাই হোক, এখন কিছু করার নেই, সরি। ওকে, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে তাহলে ক্লাস, লাইব্রেরি, এখন আমরা ভিউজেসটা কি, ভিউজেস হচ্ছে এরকম একটা একটা ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে। সো ভিউজেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, তার মানে ভিউজ একটা কমপ্লিট স্ট্রাকচার হচ্ছে ভিউজেস। এই সেখানে অনেকগুলো লাইব্রেরি থাকবে। আবার ভিউজেসের একটা মেন লাইব্রেরি আছে, একটা কোর লাইব্রেরি আছে, যেটা হচ্ছে ভিউজেসের মেন লাইব্রেরি বলা হয়। তো এই ফ্রেমওয়ার্কটা যে লোক তৈরি করার নাম হচ্ছে ইভেন ইউ। সো ইভেন নামটা ভুলে গেলাম। তো দিস ইজ দ্য ম্যান হু ক্রিয়েটেড ভিউজেস, ইভেন ইউ, এই হচ্ছে ভদ্রলোক। তো উনি বেসিক্যালি ভিউজেসটা তৈরি করছে। উনি হচ্ছে গুগলের একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? গুগল যে কোম্পানিটা আছে সেই কোম্পানির উনি একজন ইঞ্জিনিয়ার আর কি, হ্যাঁ। তো দিস ইজ দ্য ম্যান ইভেন ইউ, উনি হচ্ছে গুগলের একজন ইঞ্জিনিয়ার। উনি অ্যাঙ্গুলার জেস প্রজেক্টে কাজ করতো আর কি। গুগলের যে প্রজেক্ট আছে অ্যাঙ্গুলার জেস, সেই প্রজেক্টে উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো পরবর্তীতে সেখান থেকে বের হয়ে এসে উনি নিজে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেন এবং তার নাম হচ্ছে ভিউজেস। ভিউজেস ফ্রেমওয়ার্কটার অফিসিয়াল ওয়েবসাইট আমরা যাচ্ছি, viewjs.org। এটা হচ্ছে সে এই ফ্রেমওয়ার্কটার অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যত যা প্র্যাকটিস করব এখান থেকেই বেসিক্যালি নিব ভিউজেস এর। তো এই ভিউজেস এর বেসিক্যালি আমরা ভিউজেস 2 ভার্সনটা ইউজ করব। বর্তমানে ভিউজেস 3 অ্যাভেলেবল আছে, বাট আমরা 2টা প্র্যাকটিস করব আর কি। তো আপাতত শুরু করার জন্য এতটুকুনি আমি রাখলাম, আর কিছু বলবো না। যে ভিউজেসটা কি, ভিউজেস একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে কি একটা কমপ্লিট স্ট্রাকচার। ওকে, এটা কে বানাইছে? ইভেন ইউ।
এই লোকটা এই ফ্রেমওয়ার্কটা তৈরি করছে, উনি আপনার অ্যাঙ্গুলার জেএস প্রজেক্টে ছিল গুগলের, পরে ওখান থেকে বের হয়ে এসে উনি নিজে এই ফ্রেমওয়ার্কটা তৈরি করে ফেলছে। ভিউজেএস এর অনেক বড় একটা কমিউনিটি আছে, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের একটা প্রোগ্রেসিভ ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের একটা প্রোগ্রেসিভ ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে ভিউজেএস কে। ঠিক আছে, আচ্ছা এখন এখন ব্যাপারটা হচ্ছে যে, তো আমরা বুঝতে পারছি এটা আমরা ইউজ করবো কিভাবে। সো ভিউজেস বেসিক্যালি দুই ভাবে ইউজ করা হয়। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে সজীব? হ্যালো? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো জি জি, থ্যাংক ইউ ফাহিম সাহেব। ও ফাহিম সাহেব চলে আসছেন, কংগ্রেচুলেশন আপনাকে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতে নিছিলাম যে এই যে ভিউজেস ফ্রেমওয়ার্কটা, তো বেসিক্যালি এটার কথাই বলা হচ্ছিল। এখন এখানে আমরা এটাকে ইউজ করব কিভাবে। তো ভিউজেস মেনলি দুই ভাবে ইউজ করা হয়। একটা হচ্ছে আমরা ভিউ সিএলআই নামের একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা দিয়ে আমরা ভিউজেস এর প্রজেক্ট ইনস্টল করব। এটা পরবর্তীতে করব। প্রথমত আমরা সিঙ্গেল এইচটিএমএল ফাইলের উপরে ভিউজেস নিয়ে কাজ করব আজকের দিন এবং কালকের দিন। একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইলের উপরে ভিউজেস ধরে কাজ করব। এখন আলটিমেটলি এইটা দিয়ে কি হবে, ভিউজেস দিয়ে কি হবে? ভিউজেস দিয়ে যেটা হবে, যেমন ধরেন আমরা একটা ওয়েবসাইট যদি ওয়েবসাইট চিন্তা করি, সেটা হচ্ছে ধরেন আহ, আহ, যে ধরেন আজকেরডিল.কম, আজকেরডিল.কম ধরেন এটা একটা ওয়েবসাইট আমাদের, ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার একটা অ্যাডমিন প্যানেল আছে। আবার এটা হচ্ছে ফ্রন্ট এন্ডটা সবাই ভিজিট করবে। তো আমরা ফাইনালি যে প্রজেক্টটা করব, আমাদের প্রজেক্টের এই ফ্রন্ট এন্ড হবে ভিউজেস দিয়ে, আর এটার যে অ্যাডমিন প্যানেল সেটা হবে হচ্ছে লারাভেল দিয়ে। দুই প্রজেক্ট হবে, এটাই আমাদের গোল আলটিমেটলি। সো তার জন্য আমরা একদম স্ক্র্যাচ থেকে ভিউজেস প্র্যাকটিস করে আসবো। সো তাহলে চলেন আমরা আসলে কাজটা কিভাবে করব, কিভাবে কাজটা হয় সেটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। সো ভিউজেস.org যে সাইটে আসলাম, এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে গেট স্টার্টেড, এখানে ক্লিক করি। গেট স্টার্টেড ক্লিক করার পর দেখেন এই ধরনের একটা ব্যাপার চলে, সেখানে ইন্ট্রোডাকশন বলা আছে। তো যদি আমরা ইনস্টলেশনে যাই, ইনস্টলেশনে আসলে বাম দিক থেকে এখানে দেখেন ওরা বলতেছে যে আমরা ভিউ সিএলআই দিয়েও করতে পারি, আবার ভিউজেস এর যে মেন লাইব্রেরি সেটাও দিয়েও করতে পারি। ওকে, সো আমরা সবাই একটা কাজ করি, আমরা একটা এইচটিএমএল ফাইল নিই এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসি। তো আমি প্রথমে এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। একটা ফোল্ডার তৈরি করে নিলাম day14 নামে, এবং এখানে আমরা একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি। ঠিক আছে, আমি একটা এইচটিএমএল ফাইল নিলাম। তো এবার এই আচ্ছা, আমরা একটা এইচটিএমএল ফাইল নিলাম। এখন এই এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা যেটা করব, এই ভিউজেস থেকে এখান থেকে আমরা বেসিক্যালি এর যে কোড যে লাইব্রেরিটা ধরেন এই যেটা, এটার যে সিডিএনটা, সেই সিডিএনটা আমরা নিই, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এই সিডিএনটা আমরা এখান থেকে কপি করি, কপি করে আমাদের এখানে এসে পেস্ট করে দিলাম, এবং আমরা এখানে এসে আপাতত এখানেই লিখি একটা এইচটিএমএল ফাইল নেন। দেন এই ভিউজেস এর সাইট থেকে vue.org তে আমরা আসলাম। এখানে এসে আমরা গেট স্টার্টে যাচ্ছি, এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করলাম। ইনস্টলেশনে ক্লিক করার পর এই যে এখান থেকে যে সিডিএনটা আছে, এই যে সিডিএনটা, এই স্ক্রিপ্টটা কপি করেন। এই স্ক্রিপ্টটা কপি করে আমরা এখানে এসে এইচটিএমএল ফাইলের বডি যেখানে শেষ হচ্ছে সেখানে পেস্ট করে দেন।
এই কাজটা কোন করেন। এবার এখানে একটা ডিপ নিলাম, তো এবার এটা একটু দেখেন। আচ্ছা, এবার এতটুকুন হয়েছে কিনা বলেন। ওকে, সো এটা হচ্ছে আমার মেন লাইব্রেরিটা ভিউ.js এর, এটা হচ্ছে আমাদের মেন লাইব্রেরিটা ভিউ.js এর। আর এবার এই যে লাইব্রেরিটা, এটার আমরা একটা অবজেক্ট তৈরি করব। সো অবজেক্ট তৈরি করার জন্য ভাবে লিখি নিউ ভিউ। সো কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য সে ক্লাসের নামের আগে নিউ কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, ভিটা বড় হাতের, ভিটা বড় হাতের। এইটা হচ্ছে আমাদের ভিউ.js এর মেন লাইব্রেরিটা, আমরা তার রেফারেন্স নিলাম। এবার স্ক্রিপ্টের ভিতরে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এটা আমরা নতুন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে করতে পারতাম, সেটা করব পরে, আগে এভাবে করে নেন। সো দিস ইজ ভিউ.js এর মেন লাইব্রেরি। এবার স্ক্রিপ্টের ভিতরে এসে আমরা এই নিউ ভিউ, এটার মানে হইতেছে এই লাইব্রেরিটার আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এবার এই অবজেক্টের ভিতরে আমরা এখানে আহ, কিছু ইনফরমেশন পাস করব এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটার ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার দেন। এবার এখানে তো সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটার মানে হইতেছে অবজেক্ট। হ্যাঁ, দিস ইজ কল্ড অবজেক্ট ইন ভিউ.js। তো এবার এখানে এসে আমরা কিছু ইনফরমেশন পাস করব। প্রথমে ভাবে লিখব ইএল, লেখেন। হ্যাঁ, একটা কমা, ডিভের পরে একটা কমা, এরপরে ডাটা কোলন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কমা, আবার মেথডস। ঠিক আছে, এখন এখানে কি করলাম দেখেন। সো আমরা একটা ভিউ.js এর অবজেক্ট তৈরি করলাম। প্রথমে লাইব্রেরিটা রেফারেন্স নিয়ে নিলাম, তারপরে ভিউ.js এর একটা অবজেক্ট তৈরি করলাম। এবার এই অবজেক্টের ভিতরে আমরা প্রথমে ইএল ডাটা এবং মেথড, এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ফিক্সড, এগুলো আমরা যা মন চায় তাই লিখতে পারবো না। এখানে ইএলই লিখতে হবে, এখানে ডেটাই লিখতে হবে, এখানে মেথডসই লিখতে হবে। বাট এই ইএল এর ভিতরে আমরা এখানে হ্যাশ ডিপ কেন লিখলাম, বিকজ আমরা একটা, হ্যাঁ, আমরা একটা ভিউ.js এর অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্টটার কাজ করবে কার উপরে, এই ডিবের উপরে কাজ করবে, এই ডিবের ভিতরে কাজ করবে এই অবজেক্টটা। এই যে ডিবের একটা আইডি দেওয়া হয়েছে না, ডিভ, এটা এখানে আইডির জন্য এখানে দেওয়া হয়েছে হ্যাশ, আর ডিবের জন্য এখানে ডিভ। ঠিক আছে, আচ্ছা। এবার ডেটার ভিতরে এসে ধরেন আমি লিখলাম নেম, দিয়ে এখানে ধরেন লিখলাম রহিম খান, এটা লিখলাম। এরপরে ধরেন কমা দিয়ে এখানে লিখলাম হচ্ছে সিটি ঢাকা। মেথডের ভিতরে ধরেন এখানে লিখলাম আচ্ছা। তো
এই ডেটার ভিতরে এখানে থাকবে হচ্ছে প্রপার্টি, এগুলোকে বলা হয় প্রপার্টি, নেম, সিটি। আর মেথডের ভিতরে থাকবে হচ্ছে ফাংশন। ওই যে জাভাস্ক্রিপ্ট আমরা ফাংশন লিখছিলাম না, এগুলো হচ্ছে ফাংশন। তো এই ফাংশনটা রিপ্রেজেন্ট করবে, মানে আপনি এখন কায়দা দেখবেন, কায়দা মানে বলে না একদম বাংলা ভাষায় কায়দে কাজটা এমনি করে, এটি আর কি টেকনিক। একটা ভিউয়ের অবজেক্ট তৈরি করলাম, সেখানে এলিমেন্টের ভিতরে একটা ডিপকে বাইন্ড করে দিলাম। এবার আমরা ডেটার মধ্যে কিছু প্রপার্টি লিখলাম এবং মেথডের ভিতরে কিছু ফাংশন লিখলাম। এখন যদি আমি এই ডিপের ভিতরে এভাবে লিখি h1, এভাবে ডাবল কার্লি দেই, ডাবল কার্লি দিয়ে এখানে লিখে দিলাম নেম, আবার লিখলাম এখানে h2, এবার ডাবল কার্লি দিয়ে লিখে দিলাম সিটি। এরপরে ধরেন এখানে একটা বাটন নিলাম, বাটনের টাইপ দিলাম বাটন, এখানে দিলাম ক্লিক মি @click 1। এবার এখানে ডিপের ভিতরে এই তিনটা জিনিস লিখবো আমরা। জাস্ট আ মিনিট। ওকে, সো একটু খেয়াল করেন আমরা কি করতেছিলাম। আচ্ছা, একটু খেয়াল করেন আমরা কি করতেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি এইখানে আমরা যেটা করলাম প্রথমে একটা, হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা HTML ফাইল নিলাম, সেখানে Vue.js এর যে মেন লাইব্রেরিটা সেটা আমরা তাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের HTML ডিপ যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা এটাকে দিয়ে দিলাম, HTML ফাইলের ভিতরে দিয়ে দিলাম। এরপরে আমরা এই এই লাইব্রেরিটার একটা অবজেক্ট তৈরি করলাম, নিউ ভিউ, এটার মানে হচ্ছে তার একটা অবজেক্ট তৈরি করলাম। এবারে অবজেক্টের ভিতরে তিনটে ইনফরমেশন আমরা দিলাম, একটা হচ্ছে এলিমেন্ট, ডেটা, আর একটা হচ্ছে মেথড। এলিমেন্ট মানে হইতেছে এই অবজেক্টটা এই HTML এর কার ভিতরে কাজ করবে। একটা HTML ফাইলের ভিতরে অনেকগুলো কিছু থাকতে পারে, হেডার, মেনু, স্লাইডার, তাই না, লেফট সাইড বার, মেন কন্টেন্ট, বিগ ফুটার, ফুটার, অনেক কিছু থাকতে পারে। তো কার ভিতরে কাজ করবে, যখন একটা ভিউর অবজেক্ট তৈরি করা হয় সেখানে বাইন্ড করে দিতে হয়। এভাবে বাইন্ড করে দিলাম ডিভ আইডি ইজিক্যাল টু ডিভ। এখানে আমি যদি মনে করেন দিতাম যে এ, তাহলে এখানে লেখা হয়তো কি এ। আচ্ছা, এরপরে এই ডেটা ভিতরে এখানে হচ্ছে আমরা কিছু প্রপার্টি ডিক্লেয়ার করব। প্রপার্টি মানে কি, এগুলো হচ্ছে ভেরিয়েবল একটা, এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল। ওকে, দিজ আর দ্য প্রপার্টি। আচ্ছা, তো প্রপার্টি কিভাবে, এখন আমরা জাস্ট এখন দেখতেছি ডেটার ভিতরে কিভাবে প্রপার্টি লিখতে হয়, এভাবে লিখতে হয়। মেথড কিভাবে লিখতে হয়, এভাবে মেথড লিখতে হয়, এভাবে মেথড লিখতে হয়। তো মেথড লেখার আরও পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি। এইবার এই যে প্রপার্টি এবং মেথডগুলো আমরা লিখলাম, এগুলো আমরা ইউজ করব কিভাবে। তো এই ডিভের ভিতরে সেটা h1 ট্যাগ, দেখেন এই নেমটাকে আমরা এই যে ডাবল কার্লি দিলাম না, এই ডাবল কার্লি মানে হচ্ছে প্রিন্ট করা। যে ডাবল কার্লি দিয়ে শুরু করলাম, ডাবল কার্লি দিয়ে শেষ করলাম, মাঝখানে যে নেম, এই যে নেমটা এখানে লিখে দিলাম, এই সিটিটা এখানে লিখে দিলাম। এই বাটনের ভিতরে একটা লিখলাম ক্লিক মি, এবং এখানে দেখেন বাটনের টাইপ বাটন, এখানে @ক্লিক, এটা হচ্ছে লেখার নিয়ম, এভাবে লিখতে হয়। @ক্লিক, যখন আপনি Vue.js-এ আসেন এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। তো এই বাটনে ক্লিক করলে এই যে ওয়ান যে ফাংশনটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কল হবে এখানে @ক্লিক করলে। এবার যদি আমি এখানে যাই, আমি যদি আমাদের প্রোগ্রামটা রান করি, ওটা হচ্ছে ছিল কোথায়, ডি ড্রাইভের ভিতরে, এটার ভিতরে, ডে14 এর ভিতরে, এই যে ফাইলটা ওপেন করলাম, ফাইলটা দেখেন এখানে রহিম খান চলে আসছে, এখানে ঢাকা চলে আসছে। আমি এখানে ক্লিক করলে এই যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম Vue.js দেখাচ্ছে, এরকম আসে কিনা।
সো কংগ্রাচুলেশন, দিস ইজ দ্য একদম ভেরি বেসিক বেসিক এক্সাম্পল, একদম সুপার বেসিক এক্সাম্পল অফ ভিউজেস। তো এই হচ্ছে, এভাবে আমরা প্রপার্টিগুলো ডিক্লেয়ার করতে পারি, এভাবে আমরা মেথডগুলো ডিক্লেয়ার করতে পারি। তো ফার্স্ট অফ অল তাহলে আমাদের ফার্স্ট টার্গেট ছিল কি? আমাদের একদম ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমরা বেসিক্যালি কিভাবে ভিউজেস নিয়ে কাজ করব। তো আমরা দুইভাবে কাজ করতে পারি ভিউজেস নিয়ে, একটা হচ্ছে যে সিঙ্গেল এসটিএমএল ফাইলের ভিতরে, আর একটা হচ্ছে ভিউ সিএলআই দিয়ে প্রজেক্ট তৈরি করে। তো আমরা আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে আমরা ভিউ সিএলআই ধরে প্রজেক্ট করে সেখানে কাজ করব, ভিউ সিএলআই ধরে। হ্যাঁ, বাট নাও আমরা আমাদের একটু বেসিক প্র্যাকটিসের জন্য আমরা সিঙ্গেল এসটিএমএল ফাইলের ভিতর ভিউজেস নিয়ে কাজ করতেছি। তো এই জন্য আমরা একটা সিঙ্গেল এসটিএমএল ফাইল নিলাম, সেখানে ভিউজেসের যে মেন লাইব্রেরি সেখানে ইনক্লুড করলাম, ইনক্লুড করে কিভাবে একটা অবজেক্ট তৈরি করতে হয়, এবার এই অবজেক্টের ভিতরে কিভাবে একটা এলিমেন্টকে ডিফাইন করতে হয়। এখন দেখেন, এই তিনটা জিনিস আমি যদি এখানে না লিখে আমি যদি ডিবের বাইরে লিখি, তাহলে কি কাজ করবে? ডিবের ভিতরে না লিখে ডিবের বাইরে লিখবো আমরা ডিপটাকে, এটা এর বাইরে লিখছি। বাইরে লেখার পর এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এবার কিন্তু নেম সিটি বাটনে ক্লিক করলে কিছুই হচ্ছে না। ওকে, নেম সিটি বাটন, সো ডিবের ভিতরে কাজ করবে এই বেসিক্যালি। এখানে যে আমরা যে আইডিটাকে বাইন্ড করে দেবো, এটাকে বলে বাইন্ড করা। যে এলিমেন্টটাকে তার আইডি দিয়ে আপনি এখানে বাইন্ড করে দিবেন, এই প্রপার্টি এবং এই মেথডগুলো তার ভিতরে কাজ করবে। যতটুকুন কাজ করছে এতটুকুন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে। তো এটা কি অনেক, এটা কি অনেক হ্যাঁ বলেন। হ্যাঁ ফাহিম বলেন। আপনি স্ক্রিন শেয়ার দিবেন? দিবেন নাকি ফাহিম? দেন স্ক্রিন শেয়ার। হ্যাঁ, দেন স্ক্রিন শেয়ার দেন। ফাহিম আপনাকে নিয়ে একটু দুষ্টামি করছে, আপনি কি মাইন্ড করছেন নাকি? হ্যালো ফাহিম সাহেব, শুনতে পাচ্ছেন? ফাহিম সাহেব নাই, দেশে নাই। হ্যাঁ, হ্যাঁ ফাহিম শুনতে পাচ্ছি আপনার কথা। ওয়েট ওয়েট, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু ফাহিমের ব্যাপারটা দেখি, দাঁড়ান। এখানে ইএল হবে, সিএল না ফাহিম, এখানে ভুল হয়েছে। ওকে, আই এম সরি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আচ্ছা দেখেন, 21 নম্বর লাইনে ঠিক করেন, 21 নম্বর লাইনে, হ্যাঁ ওখানে ইএল হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। না, ও তো শুধু নেম প্রিন্ট করছে, বাকিগুলো প্রিন্ট করে নাই, সে সমস্যা নাই। এখন কি আসতেছে না ফাহিম? কানেকশন তো ঠিক আছে মনে হয়। হ্যাঁ, দাঁড়ান একটু, দাঁড়ান দেখি কোডটা একটু। রিলোড দিলে কাজ হচ্ছে না, না? আচ্ছা, কোডটায় যায়, একটু থাকেন, দাঁড়ান একটু, একটু কোডটা দেখি ফাহিম, একটু কোডটা দেখি ভাই, দাঁড়ান। আচ্ছা, নিউ ভিউ হবে, VUE হবে। বড় হাতের ভি, হ্যাঁ নিউ বড় হাতের ভি, ছোট হাতের ইউ, তারপরে ছোট হাতের ই। ফাহিম,
আচ্ছা, সমস্যা নেই, আপনি এটা ভিডিও দেখে পরে, হ্যাঁ ফাহিম, আপনি ভিডিও দেখে পরে কভার করে নিন, আপনি রিল্যাক্সে থাকেন, টেনশন নিন না। ঠিক আছে, 2 দিন বন্ধ আছে, বৃহস্পতিবার শুক্রবার, আপনি রিল্যাক্সে থাকেন। শুক্রবার শনিবার 2 দিন বন্ধ, আবার রোববার ক্লাস হবে। সো আমার মনে হয় আমি কন্টিনিউ করি, দেখেন, হ্যাঁ। এই যে আসছে, আসছে আসছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ফাহিম, থ্যাংক ইউ ভেরি মাচ। সমস্যা নেই। ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ওকে, সো আমি আবার রিজিউম করে নিচ্ছি। রিজিউম করে নিলাম আবার। এখন তো এই হচ্ছে আমাদের একদম ভেরি বেসিক। এখন আমাকে একটু বলেন সজীব, যে কাজটা আমি করছি এই কাজটা আপনি আপনার এতটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আপনি কি বুঝতে পারছেন এখানে আসলে কি হইতেছে? আপনার কোনো মানে ব্যাপারটা অনেক কঠিন মনে হইতেছে না সহজ মনে হইতেছে নাকি? সত্যি কথা বল। প্রথমে এটা হচ্ছে একটা লাইব্রেরি, একটা ক্লাস, কমপ্লিট একটা ক্লাস, মেইন লাইব্রেরি ভিউ যে আছে সেটাকে আমরা এখানে ধরছি। এবার এই যে এটার একটা অবজেক্ট তৈরি করছে এভাবে, এটা হচ্ছে ক্লাসের নাম ভিউজেস। অবজেক্ট তৈরির সময় এখানে ইএল এর ভিতরে এইচটিএমএল এর একটা ট্যাগের আইডি বলে দিছি, এবার ডেটার ভিতরে, হ্যাঁ, মেথডের ভিতরে ফাংশনটা কল করে দিই, মেথডের ভিতরে একটা ফাংশন লিখে দিই। এভাবে আপনি আরো ফাংশন লিখতে পারবেন কমা দিয়ে দিয়ে। মানে আপনার যে ফাংশনগুলো লাগবে সেগুলো আপনি এখানে, হ্যাঁ, আমাদের যে যদি কোনো ফাংশন লাগে, ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক। এবং এই একটা ভিউজেস এর লাইব্রেরি কিভাবে ইনক্লুড করতে হয়, এখানে নাম দিবেন, এখানে আপনি ইচ্ছে মতো নাম দিবেন। এখানে ধরেন দিলাম যে ফাহিম, এখানে ধরেন দিলাম জাহিদ, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে ফাংশনের নাম। তাহলে এখানে আমি এখানে কল করে দেবো ফাহিম। এখানে যা লিখবেন এখানে সেটাই লিখবেন, এটাই। আচ্ছা, আর এখানে অ্যাট দ্য রেট ক্লিক এর পরিবর্তে আর একটা জিনিস লেখা যায় এখানে, সেটা হইতেছে ভি অন ক্লিক। সো অ্যাট দ্য রেট ক্লিকও, মানে এখানে ক্লিক করলে কিছু একটা হবে। সো এভাবে আমি লিখতে পারি অ্যাট দ্য রেট ক্লিক, আবার লিখতে পারি ভি হাইপেন অন কোলন ক্লিক। এখানে ধরেন কল করে দিলাম জাহিদকে। তাহলে দুইটা বাটন নিলাম, প্রথম বাটনে ক্লিক মি, এরপরে বাটনে ক্লিক মি হিয়ার। ঠিক আছে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এখন দেখেন এখানে ক্লিক করে আসতেছে হ্যালো ভিউজেস, এখানে ক্লিক করে আসতেছে হাবিজাবি হাবিজাবি। সো দিস ইজ ভিউজেস। সামনে আগাই না? আচ্ছা, এখন আমাদের নেক্সট যে প্র্যাকটিসের বিষয় সেটা হচ্ছে যে আসলে এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা এখন যে কনসেপ্টে আগাবো সেটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রপার্টি ডেটা। এবার এখানে এসে আমরা এইভাবে লিখি, ধরেন এখানে লিখলেন স্টুডেন্ট।
ব্র্যান্ড বানানটা ভুল লিখছি। ভুল লিখলেও সমস্যা নাই, বাট বানান ঠিক করে লিখে দিলাম। তো এটা লিখে হলে আমাকে একটু বলেন। সরি, কমপ্লিট না। এখন এখানে কি করলাম দেখেন, এখানে যেটা করছি সেটা হচ্ছে এই ডেটার ভিতরে এটা হচ্ছে একটা অ্যারে, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি। আমরা যখন ভিউজেসে আছি তখন এখানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব কিভাবে, আমরা র জাভাস্ক্রিপ্টে অ্যারে ডিক্লেয়ার করছি না অ্যারে, এখানেও সেম এভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। স্টুডেন্ট এটা একটা অ্যারে, এর ভিতরে কিছু মান রাখা হয়েছে। এরপরে প্রোডাক্ট এটা একটা অবজেক্ট, সেকেন্ড ব্র্যাকেট মানে কি এটা একটা অবজেক্ট। আর প্রোডাক্টস এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টস। এটা প্লুরাল কেন বলেন তো? কারণ এটার মধ্যে কতগুলো আছে, অনেকগুলো প্রোডাক্ট। একটা প্রোডাক্টের তিনটি ইনফরমেশন, তার নাম, তার প্রাইস আর হচ্ছে তার ব্র্যান্ড। এখানে তিনটে প্রোডাক্টের নাম, প্রাইস, ব্র্যান্ড, নাম, প্রাইস, ব্র্যান্ড, নাম, প্রাইস, ব্র্যান্ড, তিনটা প্রোডাক্ট। এভাবে আমার হাজার হাজার প্রোডাক্ট আসতে পারে, তাই না? সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে এখন আমার সেকেন্ড কাজ হচ্ছে যে এই ডাটাগুলোকে আমি এখানে প্রিন্ট করব কিভাবে, আমি যখন ফ্রেমওয়ার্কের ভিতরে আছি। আপনাকে তো ভবিষ্যতে আমরা তো ভিউজেস দিয়ে টেমপ্লেট বানাবো আর কয়দিন পর। তো এগুলাকে আমরা এখানে ইউজ করব কিভাবে দেখেন। তো এগুলাকে ইউজ করার জন্য এখানে আমাকে লিখতে হবে হচ্ছে, আমি যদি এখানে আসি, এখানে এখানে এসে আমরা যদি প্রথমে এভাবে লিখি, ধরেন এখানে এই অ্যারে প্রিন্ট করব কিভাবে, প্রথমে যে অ্যারে স্টুডেন্ট এটা হচ্ছে আমার একটা অ্যারে। তো আমি যদি এখানে এভাবে লিখবো, তাহলে ধরেন এখানে H4 নিলাম, ডাবল কার্লি দিয়ে স্টুডেন্ট, এখানে লিখবো 0, স্টুডেন্ট 0। তাহলে কি আসবে বলেন তো? স্টুডেন্ট 0তে কি আছে? রহিম আছে, 1-এ আছে করিম, 2-তে আছে রুবেল। ওকে, 0, 1, 2। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিয়ে দেখেন রহিম, করিম, রুবেল তিনটা নাম চলে আসছে। সো আমি অ্যারে প্রিন্ট করতে পারি কিনা, আমি যখন ভিউজেসে আছি, একটা HTML ভিউজেস এর ভিতরে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করে এবং সে অ্যারে থেকে কিভাবে মানগুলো বের করে। এবার অবজেক্ট আসেন, যে প্রোডাক্ট এটা একটা অবজেক্ট। হুম, তো এখানে H3 দেই, H4টা অনেক ছোট হয়ে যায়। আচ্ছা, এখন প্রোডাক্ট হচ্ছে এটা একটা অবজেক্ট। সো এখান থেকে অবজেক্ট থেকে মান বের করবেন কিভাবে, এটা একটা সিঙ্গেল অবজেক্ট, এখান থেকে মান বের করব কিভাবে আমরা, এটার জন্য এভাবে লিখতে হয়। ধরেন আমি এখানে একটা H3 ট্যাগ দিলাম, এখানে লিখলাম যে, ধরেন লিখলাম প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম দিয়ে আমি এখানে এভাবে লিখলাম ডাবল কালি দিয়ে প্রোডাক্ট ডট নেম, কমা দিয়ে লিখলাম প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ডট প্রাইস। ওকে, এরপরে কমা দিয়ে লিখে দিলাম ব্র্যান্ড, ব্র্যান্ড লিখে দিলাম হচ্ছে প্রোডাক্ট ডট ব্র্যান্ড। একটা সিঙ্গেল অবজেক্ট থেকে কিভাবে ডাটাগুলোকে বের করলাম। সো এই যে এটা হচ্ছে আমার অবজেক্টের নাম, এখানে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট। এই যে নেম, এটা হচ্ছে একটা প্রপার্টি, নেম, ব্র্যান্ড, প্রাইস। এই যে প্রোডাক্ট ডট নেম,
এই অবজেক্ট ধরে ডট নেম, অবজেক্ট ধরে ডট প্রাইস, অবজেক্ট ধরে ডট ব্র্যান্ড। এই যে এবার যদি ব্রাউজারে যাই এবং দেখি কি অবস্থা হয়, দেখেন এখানে যে প্রোডাক্ট নেম মোবাইল, প্রোডাক্টের প্রাইস 120, ব্র্যান্ড সনি, ভ্যালুগুলো চলে আসছে। আমরা একটা অ্যারে প্রিন্ট করতে পারি, হ্যাঁ, এভাবে একটা প্রিন্ট করতে পারতেছি। ওকে, অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট প্রিন্ট করতে পারতেছি। এটা হয়েছে, হইলে আমাকে বলেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, এখন ব্যাপারটা হইলো, আমরা যখন আমাদের হাতে একটা অ্যারে আছে, রহিম, করিম, রুবেল, আমাদের হাতে একটা অ্যারে আছে, সেই অ্যারে থেকে আমরা ইন্ডেক্স ধরে ধরে মান বের করতে পারি। এছাড়া আমরা চাইলে এখানে লুপ ঘুরাইতে পারি এভাবে, মানে এই 3 লাইনকে না লিখে আমরা এটাকে এক লাইনে লিখতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে? ধরেন এভাবে লিখলাম H3, এখানে লিখবো ফর ভি ফর ভ্যালু বা আইটেম ইন স্টুডেন্ট, এখানে প্রিন্ট করে দেব আইটেম। এই 3 লাইন লিখলো যা হয়, এই এক লাইন লিখলো সেম, আউটপুট সেম। এবার এই স্থিরটা লেখেন, লেখার সিস্টেম আমরা দেখতেছি, আর কিছু না, কিভাবে লেখে। ভি ফর আইটেম ইন স্টুডেন্ট, এরপর এখানে সেকেন্ড পেপারে আইটেম লিখে দিলাম। এই লাইনটা লেখা হলে আমাকে বলেন। হ্যাঁ, মেথডে ফাইম এবং জাহিদ দুইটা মেথড লিখে রাখছে, আর কিছুই না। আমরা অ্যারে থেকে ইন্ডেক্স ধরে ধরে মান বের করতেছিলাম না, মান তো বের হচ্ছিল নাকি, ব্রাউজার দেখা যাচ্ছিল না? স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন সজীব। হুম, ওই স্টুডেন্ট বানানটা ভুল হয়েছে, স্টুডেন্ট ঢাকার পর একটা কমা দেন নাই, ওই যে, হ্যাঁ, ব্রাউজারিং করেন, এই তো চলে আসছে। ওকে, থ্যাংক ইউ। জি, সো যাই হোক, আমাদের চলে আসছে আর কি এটা এইভাবে। তো মেহেদি হাসান, মেহেদি হাসান, আপনি কি করতে পারতেছেন? হ্যালো, জি, স্ক্রিন বড় করে দিব। আপনারা আমাকে কিন্তু কোশ্চেন করেন, ঠিক আছে? এগুলা জাস্ট আমরা সিনটেক্স দেখতেছি। এ দেখেন, এটা হলো ফর লুপ, আমরা জাভাস্ক্রিপ্টে ফর লুপ লিখছি না, এটা হলো ভিউজেএস এ ফর লুপ এমনি লেখে। কিভাবে লেখে সেইটা আর কি দেখেন। আর এই 3টা লাইন কমেন্ট করেন বা ডিলিট করে দেন, দিয়ে এই লাইনটা লেখেন। এই 3 লাইন লেখা মানে যা, এই 1 লাইন লেখাও একই কথা। আইটেম ইন স্টুডেন্ট,
সেম। এখন এখানে দেখেন, এখানে আসলে কি এই লাইনটা আসলে কিভাবে লিখলাম সেটা একটু খেয়াল করেন। এখন ভি ফর এটা হচ্ছে ডিরেক্টিভ, ভি ফর এটা হচ্ছে ডিরেক্টিভ, এটা আমাদের লিখতে হবে যেভাবে আছে সেভাবেই। এখন এখানে এটা এখানে কোনো চেঞ্জ নাই। এখন এখানে আমি কি লিখলাম, এখানে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হচ্ছে আমার এই অ্যারেটার নাম। এই অ্যারেটা হতেছে এই অ্যারে, এখানে আমার যে অ্যারেটা, এখানে নাম, এই অ্যারেটার নাম স্টুডেন্ট দেখে এখানে আমি লিখছি স্টুডেন্ট। আর ইন এটা হইতেছে প্রিডিফাইন ফিক্সড, এখানে আমি ইনের জায়গায় অনেক কিছু লিখতে পারবো না। বাট আইটেম, আইটেমটা হচ্ছে কি, আইটেমটা হচ্ছে ভেরিয়েবল। এখানে ধরেন আমি লিখলাম আতিক, কোনো সমস্যা নাই। এই আতিকটা তাহলে কোথায় যাবে, এই এখানে, এটা একটা ভেরিয়েবল অ্যারে। এক্স্যাক্টলি, ডাটার ভিতরে যে নামটা সেটা এখানে দিতে পারে, এটা হলো একটা ভেরিয়েবল। আতিক ইন স্টুডেন্ট, তাহলে এখান থেকে এখানে একটা আসছে, বা আতিকের জায়গায় আপনি যদি আপনার নাম দেন, লিখে দেন সজীব, লিখে দেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে লিখতে হবে কি সজীব। সো এই স্টুডেন্ট হচ্ছে আমার মেন অ্যারেটা, মেন অ্যারেটা। এখান থেকে এখানে একটা একটা করে এই ইন্ডেক্স আসবে, সজীবের ভিতরে প্রথম ইন্ডেক্সটা আসবে এবং সেটা এখানে প্রিন্ট হবে। তারপরে করিম, তারপরে জিরো আসবে, ওয়ান, প্রথমে জিরো ইন্ডেক্সটা আসবে এখানে, স্টুডেন্ট জিরো প্রিন্ট হবে। এবার ওয়ান ইন্ডেক্স আসবে এখানে, স্টুডেন্ট ওয়ান প্রিন্ট হবে। এরপরে টু আসবে, স্টুডেন্ট টু। মানে এখান থেকে এখানে একটা একটা করে ইন্ডেক্স আছে, সেটা এখানে প্রিন্ট হচ্ছে। যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন আউটপুট সেম। এই যে রহিম, করিম, রুবেল তিনটে আসছে, কিন্তু কোনো পার্থক্য নেই। আমি যদি আবার এখানে একটা বাড়ায় দিই, ধরেন রহিম, করিম, রুবেল, এরপরে ধরেন দিলাম হচ্ছে সবুজ। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এবার যে সবুজ চলে আসছে। সো দিস ইজ ভিউজেস। হ্যাঁ, 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 সেটা তো অবশ্যই। এখন লুপটা কেমনে লিখতে হয় এটা আপনি বুঝতে পারছেন কিনা? ভেরি গুড, আর কিছু লাগবে না। এটা এই ভিউজেস অনেক পানির লাগান সহজ, বুঝছেননি? হাতে পানির লাগান সহজ। ওকে, সো দিস ইজ ভিউজেস, তাহলে এখান থেকে এখানে এনে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে, আর কিছুই না। সো এইভাবে আমার ব্যাপারটা কাজ করতেছে। এখন অবজেক্টের ক্ষেত্রে ধরেন এটা প্রিন্ট করব কিভাবে, প্রোডাক্টস, এটা প্রিন্ট করব কিভাবে? জি, সেমভাবেই করব। তাহলে এটা এখানে প্রিন্ট করব। ধরেন এখানে আমি লিখলাম যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআর ভিতরে এখানে লিখবো ভি ফর, একটু মিনিংফুল করে লিখি। এখানে অ্যাকচুয়ালি সজীব লেখাটা ঠিক হয় নাই, এখানে একটু মিনিংফুল হলে এখানে অ্যাকচুয়ালি আইটেম লেখাটা ভালো হয় আর কি। বাট থাকুক, সজীব থাকুক, সমস্যা নাই। বাট এখানে একটু মিনিংফুল করে এভাবে। জি, এখানে আপনি ইউএলের জায়গায় যা মন চায় তাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইউএলের জায়গায় আপনি যা মন চায় তাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হয়তো জাস্ট এমনি লিখছি আর কি, ইউএলএলআই দিয়ে লিখলাম। সো এখানে এটা লিখছেন, আউটপুট এটা লিখছেন। এবার যদি ব্রাউজারে যাই এবং দেখি কিভাবে জিনিসটা হয়, দেখেন এখানে যে ফোন ওয়ান, মোবাইল টু,
স্যামসাং এক্স গ্যালাক্সি এক্স জেড। আমরা আসলে এখন কি প্র্যাকটিস করতেছি আপনাদের সবাইকে বলি। আমরা আসলে এখন সিনটেক্স প্র্যাকটিস করতেছি। ভিউজেসে ডাটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মেথড কিভাবে লিখতে হয়, কিভাবে অ্যারে প্রিন্ট করতে হয়, ইফ এলস কিভাবে প্রিন্ট করতে হয়, ঠিক আছে? আমরা ভিউজেস দিয়ে যে কাজগুলো করব সে কাজগুলো আমরা আরও একটা দুইটা ক্লাস পরে করব। আমরা এখন বেসিক সিনটেক্স প্র্যাকটিস করতেছি, এগুলো একটু বেশি বেশি করে লেখেন এবং বোঝার চেষ্টা করেন কি লিখতেছেন কি হইতেছে, লুপ কেমনে লেখে। যখন আমি মানে প্র্যাকটিক্যালি কাজে যাব আমি কি করব আপনাদের, আমি দেখাই একটা কোড, দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এই যেগুলো করবো ভিউজেস দিয়ে আমরা কদিন পর, আমি আপনাদের ডেমো দেখাই। ডকুমেন্টেশন দেখানো, ডকুমেন্টেশন আসলে আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে? এই দেখেন, এই দেখেন, এই যে ডেটা, আমরা এই যে এইভাবে অ্যাকচুয়ালি ইন ফিউচার কাজ করব। বাট এগুলো বোঝার জন্যই আপনাকে এইভাবে এখন কাজ করে লিখতে হবে। আগে এইভাবে কাজ করতেছি, দেখেন ডেটা, ঠিক আছে? আমরা সামনে ওদিকে যাব, বাট আরেকটু সময় লাগবে। আমাদের ভিউজেস এর প্রজেক্ট হবে যেরকম, এরকম হবে ভিউজেস এর প্রজেক্ট, ঠিক আছে? সেখানে আমাদের এইভাবে আর অনেক কিছু আসবে। তো এই যে এভাবে আমরা এভাবে লিখব, বাট এটা এখন না, আরো পরে। সো আগে এগুলো একটু দেখেন কিভাবে লিখতে হয়। বাট এগুলো যদি আপনি মানে আপনি বলতে পারেন যে এগুলো লেখা আমার কি লাভ হইতেছে, সো ডোন্ট ওয়ারি। ব্যাপারটা হচ্ছে যে একটা ভিউজেস এর লাইব্রেরি কিভাবে একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইলে নিয়ে আসতে হয়, কিভাবে তার অবজেক্ট তৈরি করতে হয়, সেই অবজেক্ট ধরে কিভাবে আপনি প্রপার্টি এবং মেথড ডিক্লেয়ার করেন এবং সেগুলোকে কিভাবে এখানে ইউজ করেন, কিভাবে একটা লুপ চালাইতে হচ্ছে। আপনার একটা অ্যারে আছে, সেখান থেকে ডাটাগুলো কিভাবে বের করতেছেন লুপ চালিয়ে। আপনার একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে কালেকশন অফ অবজেক্ট, ঠিক আছে? প্রোডাক্টের তিনটি ইনফরমেশন, তার নাম, তার প্রাইস, তার ব্র্যান্ড। এখন আমরা এভাবে এভাবে ধরে প্রোডাক্ট ইন প্রোডাক্ট, প্রোডাক্ট ডট নেম, প্রোডাক্টের নামটা চলে আসছে এখানে, দেখেন প্রোডাক্টের নাম। এখন যদি আপনি সাথে সাথে তার আনতে চান, তার প্রাইস আনতে চান, তাহলে এখানে এবার কমাতে লিখে দেন যে প্রোডাক্ট নেম, কমা দিয়ে এখানে লেখেন প্রোডাক্ট প্রাইস। কি হবে বলেন তো? প্রোডাক্ট ডট প্রাইস, এরপরে ব্র্যান্ড আনা যাবে না? তো এই প্রোডাক্টস, এটা হচ্ছে কি আমার মেন, এই যে এটা সজীব, এই যে এখানে প্রোডাক্টস, এই জন্য এটা প্রোডাক্ট। আর এইটা কি কত, এই যেটা, এই যে হ্যাঁ, এটা এটা ভেরিয়েবল, হ্যাঁ। এইটা হলো আমার মেন জিনিস। এই যে এখানে ডাটার ভিতরে এখানে যেটা থাকবে এটা আমার এখানে যাবে। ইনটা হইতেছে ফিক্সড, আর এটা হইতেছে আমার প্রোডাক্টটা হচ্ছে আমার মানে একটা ভেরিয়েবল, এখানে আমি যেমন তা লিখতে পারি, বাট একটু মিনিংফুল করতে হয়। সো প্রোডাক্টস মানে কি, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এটা প্লুরাল। এটা সিঙ্গুলার মানে কি, এখান থেকে এখানে কয়টা আসতেছে, একটা। সে এখানে তো, এখানে তো সবগুলো প্রোডাক্ট আছে, এটার ভিতরে তিনটা প্রোডাক্ট আছে, এখান থেকে এখানে একটা প্রোডাক্ট আসতেছে, এই যে একটা আসতেছে। এখান থেকে তার নাম, তার প্রাইস প্রিন্ট করছি, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এই দেখেন প্রোডাক্ট নেম চলে আসছে, প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্টের প্রাইস চলে আসছে এভাবে। জি, স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ। জুয়েল আছেন? জুয়েল কি ঢাকা আসছেন? হ্যালো, জুয়েল আছেন নাকি? এক মিনিট, এক মিনিট সজীব, হ্যাঁ জুয়েল শুনতে পাচ্ছি। আপনি আসছেন? আচ্ছা, লিখতেছেন? আচ্ছা আচ্ছা, আসবেন কবে, সামনের সপ্তাহে আসবেন না? আচ্ছা ঠিক আছে, ওকে। ফোন দিন, আপনি ফ্রি হয়ে একসময় ফোন দিন। আচ্ছা, তো প্রোডাক্ট ইন, হ্যাঁ সজীব সরি, হ্যাঁ বলেন। প্রোডাক্ট ইন প্রোডাক্ট, হ্যাঁ ঠিকই তো আছে মনে হচ্ছে। না, আ- লেখা তো ঠিক আছে মনে হয়। আউটপুট দেখি কি আসে। আপনি মনে হয় ওটা বাইরে লিখছেন। না, বুঝতে পারছি, কোডে যান,
এক জায়গায় দিচ্ছেন দুইটা, এক জায়গায় দিচ্ছেন একটা। প্রোডাক্ট নেম 23 নাম্বার লাইনে দেখেন, প্রোডাক্ট ডট 23 নাম্বার লাইনে, 23 নাম্বার লাইনে প্রোডাক্ট ডট নেম, নেমের শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন, দুইটা হবে। এটা হচ্ছে কার্লি বলে, হ্যাঁ ডাবল কার্লি, সেকেন্ড ব্র্যাকেটটাকেই কার্লি বলে আর কি, হ্যাঁ ডাবল কার্লি। কোনো সমস্যা নাই সজীব, এভাবে কোঅপারেশন না করলে তো হবে না। আপনি যেটা করতেছেন সেটাকে হচ্ছে কি জানেন, আপনি আমাকে কোঅপারেশন করতেছেন। আপনি যখন কোড লেখেন সেখানে যখন একটা ভুল হয়, সেটা যখন আমি দেখি, আমি ওখান থেকে কিছু শিখতে পারি। আমার কথা বুঝছেন? এটা এটা কেউ বলে না, চাপা মারে, আমি এটা বলে দিই। কারণ আমার কাছে কথা হলো, আমি যদি কিছু শিখি আপনি কি আমার কাছে নিতে পারবেন? এটা বলা উচিত। আপনি কিছু একমাত্র একটা জিনিস কেউ নিতে পারে না, সেটা হচ্ছে আপনার নলেজ। এই একটা জিনিসই কেউ নিতে পারবে না, আর সব কিছু আপনার নিয়ে যাবে। তো দিস ইজ দ্য থিং, এটা 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 একটা পাওয়ারফুল জিনিস। সো আই এম সরি, আমি যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে, তাহলে আমরা এভাবে প্রিন্ট করতে পারতেছি কিনা, প্রোডাক্টস ইন প্রোডাক্ট, সেখান থেকে তার নাম, তার প্রাইস, এগুলো কিন্তু আপনি চাইলে এভাবে প্রিন্ট করতে পারতেছেন অনায়াসে, কোনো সমস্যা নাই। এবং এখানে কমা দিয়ে আপনি চাইলে তার ক্যাটাগরিটাও প্রিন্ট করে দিতে পারেন। সরি, ব্র্যান্ড, ব্র্যান্ড নেম, প্রোডাক্ট ডট ব্র্যান্ড। যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেন ব্র্যান্ডও চলে আসছে। তো লুপ কাজ করতেছে কিনা বলেন? ঠিক আছে আতিক, কোনো সমস্যা? আচ্ছা, এখন ধরেন আমরা ইফ এলস দেখব। ভিউজেস এর ভিতরে ইফ এলস কিভাবে লেখে, ইন্টারেস্টিং জিনিস দেখেন। ইফ এলস লেখে হচ্ছে, হ্যাঁ বলেন, হ্যালো, কেউ কিছু বলতেছিল? ওকে, ইফ এলসটা দেখেন। ধরেন এখানে এসে আমরা একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম। ধরেন নিলাম একটা প্রপার্টি নিলাম এখানে, এর নাম দিলাম ধরেন ডেটা, এর ভিতরে লিখলাম ট্রু। একটা প্রপার্টি নিলাম ডেটা, এর মধ্যে রাখলাম হচ্ছে ট্রু। সো কমা দিয়ে নিন অবশ্যই, হ্যাঁ এটা শেষে কমা দিতে হবে কিন্তু। সো কমা দিয়ে ট্রু লিখে দিলাম, ডেটা এর ভিতরে লিখলাম ট্রু। এবারে আপনি এখানে আসেন, এখানে এসে একটা h1 ট্যাগ লিখলাম, বললাম দিস ইজ এ হেডিং। আবার এখানে এসে আর একটা h1 ট্যাগ দিয়ে লিখলাম দিস ইজ অ্যানাদার হেডিং। This is heading, this is another heading. লিখছেন? আমরা দুইটা হেডিং লিখলাম। এখন আমি যদি ব্রাউজারে যাই, দুইটা হেডিং চলে আসছে, দিস ইজ এ হেডিং, দিস ইজ অ্যানাদার হেডিং। এখন ধরেন যে কোনো হয় এটা প্রিন্ট হবে, নাহলে এটা প্রিন্ট হবে। আমরা এখানে এইভাবে লিখবো ভি ইফ, ভি ইফ ডেটা, এখানে লিখে দিলাম ভি এলস, জাস্ট এটা লিখে দিলাম। লিখছেন? এক মিনিট।
আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন এখন কি হচ্ছে দেখেন, এখানে বলে দিলাম ভি ইফ ডেটা। সো ডেটার মধ্যে কি আছে? ট্রু। তাহলে এটা দেখাবে, এলসটার দেখাবে না। ব্রাউজারে যান, রিলোড দেন, দেখেন এখন কোনটা আসছে, শুধুমাত্র প্রথমটা আসছে, দিস ইজ এ হেডিং। এলসটা কিন্তু নাই, এলসটা কিন্তু নাই। আবার যদি আপনি এখানে ডেটার ভিতরে ফলস দেন, ডেটার ভিতরে যদি ফলস দেন, এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে, দেখেন এখন কোনটা আসছে, দিস অ্যানাদার হেডিং। সো এইভাবে আমরা ভিউয়ের ভিতরে ইফ এলস লিখব। ভি ইফ এলসটা লিখতে পারছেন কিনা? কাজ করতেছে? তাহলে আপনি ভিউজেস এর ভিতরে ফর লুপ লিখতে পারেন, আপনি ভিউজেস এর ভিতরে ভি ইফ এলস লিখতে পারেন, আপনি ভিউজেস এর ভিতরে ইভেন্ট বাইন্ড করতে পারেন। ক্লিক করলে কি হবে, আপনি ভিউজেস এর ভিতরে একটা এলিমেন্ট বাইন্ড করতে পারেন, সেখানে প্রপার্টি মেথড লিখতে পারেন, সেগুলোকে ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে কাজ করব। এই কারণেই ফ্রেমওয়ার্কগুলো এত বেশি পাওয়ারফুল। বেসিক্যালি দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং, আর একটা হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট আপনাদের আগামী ক্লাসে দেখাবো, রোববার দিন। আজকে এই লাস্ট টপিকস, সেটা হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। হ্যাঁ, তাই না? ভাই আপনি মাত্র আজকে প্র্যাকটিস করতেছেন, আরো দু একদিন যাক না। আগে সহজ কোন, আরো দু একদিন যাক, ঠিক আছে, সমস্যা নাই। এ- সহজই, আসলে সত্যি সহজ। আমার আমার কাছে কথা কি, আপনি যদি একটু মন দিয়ে কাজগুলো করেন, তাহলে আসলে ব্যাপারটা অনেক সহজ। আসলেই সহজ, কঠিন তো না। করতাম, ভিউজেস দিয়ে আরো সহজ। এখন যেটা দেখবো, এটা দেখলে তো আপনি হার্ট অ্যাটাক করবেন। সরি, মানে ঠিক আছে, স্টক করেন না, কিন্তু এখন যেটা দেখাবো, এটা এই কনসেপ্টের নাম হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। টু ওয়ে ডেটা বাইন্ডিং। সুধাংশুর মাইক্রোফোন অফ, বাট কোনো কথা নাই। সুধাংশু কি আছেন? দুনিয়ায় আছেন নাকি স্বর্গে চলে গেছেন সুধাংশু? আর ধুর, আপনি একটা ফাউল লোক, কথাবার্তা কর না, কিছু কর না, খালি চুপচাপ বসে থাকেন। আপনার মাইক্রোফোন ঠিক হয়েছে নাকি সুধাংশু? খালি জি স্যার, আপনি কথাই কন না, ধুর। আচ্ছা দেখেন, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা টু ওয়ে ডেটা বাইন্ডিং কনসেপ্টটা দেখব। এক মিনিট। সো এইচটিএমএল এ আসি আমরা। এইচটিএমএল এ এসে এখানে একটা ইনপুট এলিমেন্ট নেই, ইনপুটের টাইপ দিলাম টেক্সট, এখানে ভ্যালুর কিছু লিখলাম না, ইনপুট নিলাম, তার টাইপ দিলাম টেক্সট। আর ডেটার মধ্যে এসে এখানে একটা প্রপার্টি নেন, ডেটার ভিতরে। এই জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার সাকসেসফুল। আপনি আজকের দিনের জন্য আল্লাহ তাআলা আপনাকে মানে পরিপূর্ণ হেদায়েত দান করবে আজকে, যদি আপনি কনসেপ্ট, এবং এটা অনেক সহজ। একটা ইনপুট এলিমেন্ট নিলাম, এবং এই ডেটার ভিতরে এসে এখানে একটা প্রপার্টি লেখেন, ধরেন লেখাই আছে নেম, ডেটার ভিতরে নেম লেখা আছে না? এবার এখানে লেখেন ভি মডেল নেম। ওকে, লিখছেন? আচ্ছা,
আচ্ছা, ওকে। এখন যেটা বলতে নিছিলাম একটু খেয়াল করেন। তাহলে আমরা একটা ইনপুট এলিমেন্ট নিলাম। সো ইনপুট এলিমেন্টের ভিতরে এই ভি মডেলের ভিতরে আমি একটা প্রপার্টি আছে, ডেটার ভিতরে একটা প্রপার্টি আছে নেম। এই নেমের ভিতরে লেখা হচ্ছে রহিম খান। এবার ইনপুট এলিমেন্টের ভিতরে ভি মডেল দিয়ে আমি নেমটা লিখে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন এই ইনপুট বক্সের ভিতরে রহিম খান লেখাটা চলে আসছে। খেয়াল করছেন? আপনাদের কি আসে? আসছে। এখন নর্মালি ইনপুট বক্সের ভিতরে আমরা কোনো কিছু লেখার জন্য আমরা কি ইউজ করতাম? ভ্যালু। ভ্যালুর ভিতরে আমরা যা লিখে দিতাম সেটাই কিন্তু এখানে আসতো। বাট এখন এখানে আমরা লিখলাম হচ্ছে ভ্যালুর পরিবর্তে লিখলাম হচ্ছে ভি মডেল। প্রথম কথা হচ্ছে ভি মডেল জিনিসটাকে, এটা হচ্ছে একটা ডিরেক্টিভ। যখন আপনি ভিউজেসে আসেন, ভিউজেসের ভাষায় এটাকে বলা হচ্ছে একটা ডিরেক্টিভ, ভি মডেল ডিরেক্টিভ। এই ভি মডেল ডিরেক্টিভের ভিতরে আপনি যখন এই নেমটা হচ্ছে কি, নেমটা হচ্ছে একটা প্রপার্টি। এই যে নেম, নেম হচ্ছে একটা প্রপার্টি। হ্যাঁ, নেম হচ্ছে একটা প্রপার্টি। এই নেম প্রপার্টির ভিতরে যে মানটা থাকবে সেই মানটা এই ভি মডেলের ভিতরে আপনি যদি মানে ভি মডেলের ভিতরে আপনি একটা প্রপার্টি ডিক্লেয়ার করে দিলে এই প্রপার্টির ভিতরে যে মানটা দেওয়া আছে সেই মানটা এখানে দেখায়। একটা ইনপুট এলিমেন্টের ভিতরে ভি মডেলের ভিতরে আপনি যখন কোনো প্রপার্টি বলে দিচ্ছেন, নেমটা হচ্ছে কি সজীব, নেমটা কি একটা প্রপার্টি, যেটা যে ডাটার ভিতরে আছে, ডাটার ভিতরে যে নেম আছে। তো নেমটা যখন আপনি এখানে বলে দিচ্ছেন, নেমের ভিতরে কি আছে? রহিম খান। রহিম খান এখানে দেখাইতেছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখন সো ইনপুট এলিমেন্টের ভিতরে আমি ভি মডেল দিয়ে একটা প্রপার্টি বলে দিলে সেই প্রপার্টির মধ্যে যে মানটা আছে সেই মানটা এখানে দেখাচ্ছে। একটু খেয়াল করে দেখেন, সেম নেম প্রপার্টিটা আমি ইনপুটের ভিতরে রাখছি, আর একটা জায়গায় ধরেন রাখি, এখানে এই সন ট্যাগের ভিতরে নেম রাখা আছে না উপরে, এখান থেকে আমি কাট করে এখানে রাখি, ইনপুট এলিমেন্টের উপরে রাখি। নেম হচ্ছে একটা প্রপার্টি, সেই প্রপার্টির ভিতরে রাখা আছে রহিম খান। রহিম খান ভি মডেলের ভিতরে একটা ইনপুট এলিমেন্টের ভিতরে ভি মডেল দিয়ে আমি লিখে দিছি, আবার এইচ ওয়ান ট্যাগের ভিতরেও প্রিন্ট করে দিচ্ছি নেম, একই প্রপার্টি। তাহলে ইনপুট বক্সের ভিতরে রহিম খান দেখাবে, আবার এইচ ওয়ানের ভিতরেও কি দেখাবে? হ্যাঁ, রহিম খান দেখাবে, কারণ নেমের মধ্যে কি আছে? রহিম খান আছে, রহিম খানই দেখাবে। ব্রাউজারে যান, রিলোড দেন, দেখেন দেখা যায় ইনপুট বক্সের ভিতরে রহিম খান, আবার এখানেও রহিম খান। ঠিক আছে কি? এইবার মজার বিষয় হচ্ছে, এবার আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে যে এবার এখানে রহিম খান কেটে দিয়ে ধরেন আমি এখানে লিখলাম করিম খান, কি হইতেছে দেখেন তো? হ্যাঁ, আমি যখন এখানে লিখতেছি তখন সেম জিনিসটাকে উপরও চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ইনপুট বক্সের ভিতরে যা লেখা হচ্ছে সেই জিনিসটা কি উপরও চলে আসতেছে না? এখন আমাকে বলেন এই এইচ ওয়ান ট্যাগের ভিতরে প্রিন্ট করা আছে কি? হ্যাঁ, এইচ ওয়ানের ভিতরে প্রিন্ট করা আছে কি? নেম। এই যে এইচ ওয়ান ট্যাগের ভিতরে এই যে নেম, এই যে এইচ ওয়ান ট্যাগের ভিতরে এখানে নেম আছে, এই নেমের মধ্যে তো যে প্রথমে পেজটা যখন আমি রিলোড দিতেছি, তখন পেজটা রিলোড দিলাম, এখানে আসতেছে নেম রহিম খান। কেন? এইচ ওয়ান ট্যাগের ভিতরে কি দেওয়া আছে? নেম। নেমের মধ্যে কি রাখা আছে? রহিম খান। ইনপুট বক্সের ভিতরেও আমি এই ভি মডেল দিয়ে নেমটা ধরাই দিছি, ইনপুট এলিমেন্টের ভিতরেও ভি মডেল দিয়ে আমি নেমটা ধরাই দিছি। এখন আমি যখন ইনপুট বক্সে চেঞ্জ করতেছি, যখন ইনপুট রহিম খান ধরেন এখানে দেখলাম রহিম খান সজীব, আমি যখন ইনপুট বক্সে লিখতেছি তখন উপরে চেঞ্জ হচ্ছে কিভাবে? অ্যাকচুয়ালি উপরে প্রিন্ট করা আছে কি? এইচ ওয়ান ট্যাগের ভিতরে প্রিন্ট করা আছে কি? নেম। তাহলে এখন আমি যখন এখানে চেঞ্জ করতেছি তখন আমার নেমের ভ্যালুটা কি আপডেট হয়ে যাচ্ছে না? শুনছেন কি বলছি? আমি যখন ইনপুট, কারণ এখানে প্রিন্ট করা আছে কি? নেম। নো, এখানে প্রিন্ট করা আছে কি? প্রিন্ট মানে সজীব। এখানে দেখেন এই ডাবল কার্লের ভিতরে আমি নেম রাখছি দেখেই কিন্তু এখানে রহিম খান আসছে। আমি যদি এখানে নেমটা না রাখতাম তাহলে এখানে রহিম খান আসতো? এখন কিন্তু ফাঁকা, কিছু নাই।
দিস ইজ অ্যানাদার হেডিং আসতেছে জি ফিল্ডস এর কারণে, যেটার কারণে। সো এইচ1 ট্যাগের মধ্যে এখন কিছু নাই, ফাঁকা, ইনপুট বক্সের উপরে কিছু নাই। আমি যদি এখানে নেমটা লিখে দিলাম এভাবে, নেম, তারপর আমি নেমটা প্রিন্ট করলাম, প্রিন্ট প্রিন্ট করলাম নেমটা এখানে, তাহলে এবার এখানে কি আসলো, এই যে রহিম খান চলে আসছে। এখন যখন আমি এখানে রহিম খান সজীব লিখতেছি, এটার মানে কি? তাহলে এখন এইখানে তো অ্যাকচুয়ালি প্রিন্ট করা আছে কি, এই জায়গাটার ভিতরে প্রিন্ট করা আছে কি, নেম। আমি যখন ইনপুট বক্সের ভিতরে কোনো কিছু লিখতেছি, তাহলে আলটিমেটলি এই নেমের ভ্যালুটা কি আপডেট হয়ে যাচ্ছে না? সো একটা প্রপার্টি, নেম হচ্ছে একটা প্রপার্টি, এই প্রপার্টিটা যখন ইনপুট বক্সের ভিতরে আপনি ভি মডেলে লিখে দিচ্ছেন, তখন এই প্রপার্টিটার ভ্যালু এখানে প্রিন্ট হচ্ছে। আবার যখন আপনি এখানে কোনো কিছু লিখতেছেন, ইনপুট বক্সের ভিতরে যখন কোনো কিছু লিখতেছেন, তখন সেইটা আবার এখানে আপডেট হয়ে যাচ্ছে, নেমের ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছে। এই কনসেপ্ট, হ্যাঁ, এটা আপডেট হবে, এটা নিয়ম। এই কনসেপ্ট, এই যে আপডেট হচ্ছে, এই কনসেপ্টটার নামই হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। টু ওয়ে ডেটা বাইন্ডিং, ভি মডেল, এটা হচ্ছে একটা ডিরেক্টিভ। সো একটু খেয়াল করেন, আমি আরেকবার বলতেছি, টেনশন করেন না, আরো বহুত কাজ করবে এটা দিয়ে, এর শেষ না। এমন না যে এটাই শেষ, আর জীবন লিখবো না, এই সারা জীবন লিখতে হবে, আর কিছুই না। সো দেখেন, আমি আরো বলি, আরো বলবো, সমস্যা নাই। এটাই আমাদের লাস্ট প্র্যাকটিসের টপিকস, আজকাল নতুন কিছু আসবে না। এটাই ধরে দুই একটা এক্সাম্পল করে শেষ করে দিব আজকে। সো টু ওয়ে ডেটা বাইন্ডিং এর কনসেপ্টটা কি দেখেন, আপনি একদম ভালো করে খেয়াল করেন, ফুল কনসেন্ট্রেশনটা এখানে দেন 5 মিনিটের জন্য। আপনি অ্যাঙ্গুলার, রিয়াক্ট, ভিউ সবগুলোর একই একই, অ্যাঙ্গুলারও যা, রিয়াক্টেও যা, ভিউতেও তাই, এই একই সিস্টেম, টু ওয়ে ডেটা বাইন্ডিং। অ্যাঙ্গুলারও তাই, রিয়াক্টেও তাই, ভিউও তাই। মানে আমরা এখন যেটা প্র্যাকটিস করতেছি, এটা অ্যাঙ্গুলারও সেম, ভিউ যেসও সেম, রিয়াক্টেও সেম, একই জিনিস। আচ্ছা, কি জিনিস? টু ওয়ে ডেটা বাইন্ডিং ব্যাপারটা কিরকম? আপনি একটা প্রপার্টি ডিক্লেয়ার করলেন, এই প্রপার্টিটা আপনি একটা ইনপুট বক্সের ভিতরে ধরাই দিলেন ভি মডেল দিয়ে। আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম, এটার মানটা আমি ইনপুট বক্সের ভিতরে ধরাই দিলাম ভি মডেল দিয়ে। তাহলে এই প্রপার্টির ভিতরে যা আছে সেটা এখানে প্রিন্ট হচ্ছে। একটা প্রপার্টির ভিতরে যা আছে ইনপুট বক্সের ভিতরে ভি মডেল দিয়ে দিলে সেটা এখানে দেখাইতেছে। প্রপার্টির ভিতরে যা আছে সেটা এখানে দেখায়। আবার আপনি যদি ইনপুট বক্সের ভিতরে কোনো কিছু চেঞ্জ করে দেন, তাহলে সেটা আবার এখানে আপডেট হয়ে যাচ্ছে। সো এখানে যেটা আছে সেখানে এখানে প্রিন্ট হচ্ছে। আমার মাউসের কার্সরের দিকে খেয়াল করিয়েন, এখানে যেটা আছে সেটা এখানে প্রিন্ট হচ্ছে। আবার এখানে যখন কোনো কিছু লিখতেছেন, এখানে যখন কোনো কিছু লিখতেছেন সেটা আবার এখানে আপডেট হয়ে যাচ্ছে। এখানে যখন এখানে যেটা আছে সেটা এখানে চলে যাচ্ছে, আবার এখানে যেটা লিখতেছেন সেটা এখানে চলে আসতেছে। হ্যাঁ, কিন্তু ভি 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 মডেলের কি বলছেন এটা আমি বুঝি নাই। ভি মডেল ইউজ না করি তাহলে কি হবে এটা বুঝি নাই। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য, এইচ1 ট্যাগটা দিছি বোঝানোর জন্য, আর কিছুই না। আমি যদি এটা না দেই কোনো সমস্যা নাই। এখন এইটার ভ্যালু যে আপডেট হচ্ছে, আপনি এখানে যা লিখতেছেন, জাস্ট এই কথাটা একটু খেয়াল করেন, এটা দিছি জাস্ট চেঞ্জ যে হচ্ছে। মেন কনসেপ্টটা কি? ডাটার ভিতরে যা আছে সেটা এখানে ইনপুট বক্সে চলে যাচ্ছে, আবার ইনপুট বক্সে যেটা লিখতেছেন সেটা ডাটার ভিতরে চলে আসতেছে। ডাটার ভিতরে যেটা আছে সেটা ইনপুট ইনপুট বক্সের ভিতরে চলে যাচ্ছে, আবার ইনপুট বক্সে যা লিখতেছেন সেটা চলে আসতেছে কোথায়?
ডাটার ভিতরে। এখন ইনপুট বক্সের ভিতরে যেটা লিখতেছেন সেটা যে ডাটার মধ্যে আসতেছে সেটা বোঝার জন্য আমি এখানে প্রিন্ট করছি। এই নেমের মধ্যে যে আসলে জিনিসটা আসতেছে সেটা বোঝার জন্য আমি এখানে নেমটাকে প্রিন্ট করে রাখছি, বোঝার জন্য যে আসলে নেমের মধ্যে কি আসে না আসে। সো দিস ইজ টু ওয়ে ডাটা বাইন্ডিং। আপনার ডেটার ভিতরে একটা প্রপার্টির যে মানটা থাকবে সেই প্রপার্টির মানটা আপনি যখন ভি মডেল দিয়ে ইনপুট বক্সে বসাই দিচ্ছেন এই প্রপার্টির মানটা এখানে প্রিন্ট হচ্ছে, আবার যখন আপনি এখানে আপডেট করতেছেন সেটা আবার এখানে আপডেট হয়ে যাচ্ছে। মানে এখানে যা আছে এখানে দেখাচ্ছে, এখানে যা লিখতেছেন সেটা আবার এখানে চলে আসতেছে। সো এটার সাথে এটার একটা রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে, সেটা ভি মডেল দিয়ে। এটার নাম হচ্ছে টু ডাটা বাইন্ডিং। চলুন একটা এক্সাম্পল করি। জি বলেন। এটার মেকানিজম ভিউজেস এর ভিতরে আছে, এটা আমাদের হেডেক না। আমরা শুধু এটা জেনে রাখবো যে ইউজ করবো, জাস্ট আর কিছু না। যে এটাই টু ওয়ে ডাটা বাইন্ডিং, আপনি বুঝতে পারছেন কিনা জিনিস সেটা বলেন আমাকে। আচ্ছা হ্যাঁ সেটা, হ্যাঁ সেটাও করা যাবে, বাট সেটা আপনি দেখাবেন না, তখন ইন্টার দিলে দেখাবেন। লেখার সাথে সাথে আপনি যখন ভি মডেল দিবেন তখন লেখার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আর কেউ কিছু বলবেন বলেন, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন। আতিক কিছু বলবেন? মানে কিছু বললে আমি কিছু মনে করবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার যা মন চায় তাই বলতে পারেন। আপনি কথা বললে বরং আপনি যে কোনো অ্যাবনর্মাল কোশ্চেন করতে পারেন এই টপিক রিলেটেড, সমস্যা নাই। জি। হ্যাঁ, বুঝি নাই, আরেকবার বলেন, আরেকবার বলেন। হ্যাঁ, 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 আপডেট হবে, বাট প্রিন্ট না করলে কিভাবে প্রিন্ট হবে? এই যে নেমটা এখন দেখেন, এখন তো আমি এভাবে রাখি, এখন মনে করেন এইভাবে আছে। এখন নেমের ভিতরে আমি দেখলাম রহিম খান সজীব। এখন এটা তো কোথাও এই জিনিসটা অ্যাকচুয়ালি এইখানে রহিম খান সজীব আমি লিখলাম, এখানে ছিল রহিম খান। আমি যখন রহিম খান কেটে দিয়ে আমি এখানে লিখলাম করিম খান। এখন এই করিম খান এই মানটা এখন কার ভিতরে চলে যাচ্ছে বলেন তো? এই নেমের মধ্যে। এখন এটা তো আপডেট হয়ে গেছে, এখন আপনি দেখাইতেছেন না, শো হচ্ছে না, বলেন। হ্যাঁ, এখন এটা যে আসলেই যে এই করিম খানই যে এটার মধ্যে আসছে তার প্রমাণ কি? এটার জন্য এখানে দেখাই দিয়েছিলাম যে ঠিক আছে চলেন এটা এখানে নেমটা প্রিন্ট করে রাখি, এখানে নেমটাকে এখানে প্রিন্ট করে রাখলাম। এবার যদি যাই, এখন দেখেন এখানে রহিম খান উপরে আসছে, এবার এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিলাম, দেখেন উপরে কিছু না, এখানে লিখলাম করিম খান। দিস ইজ টু ডাটা বাইন্ডিং। ওকে, চলেন একটা এক্সাম্পল করি এখন। আমি মনে করি একটু উপরে দিই, একদম বডি যেখানে শুরু হচ্ছে এই যে এটার ভিতরে আর কি, ডি বাই ডি, এটার ভিতরে ভিউজেসির এনভায়রনমেন্টের ভিতরে এখানে এসে আমরা একটা টেবিল তৈরি করি আমাদের সেই, দেখেন কত সহজ, আমাদের সেই জাতীয় সঙ্গীত। এটা জাতীয় সঙ্গীত না? জি, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম। এটা হচ্ছে ওয়েবের জাতীয় সঙ্গীত। দেখেন আমরা যখন জাভাস্ক্রিপ্ট প্রথম শুরু করছিলাম তখন কিন্তু এক্সাম্পল করছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম। তারপরে আমরা একটা ক্যালকুলেটর বানাইছিলাম, ভিউজেস দিয়ে ক্যালকুলেটর বানাবেন, এটা আপনার হোমওয়ার্ক থাকবে। ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম, এখানে অ্যাকচুয়ালি কিছুই হবে না। এখানে ইনপুটের টাইপ বাটন, ভ্যালুর ভিতরে দিলাম সাবমিট।
লিখতে পারিয়াছেন? ব্রাউজারে গেলাম, এরকম আসছে না? ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। আমাদের টার্গেট হচ্ছে এখানে আমি একটা ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো, ধরেন এখানে লিখলাম করিম, এখানে লিখলাম খান। এবার সাবমিটে হিট করলে এখানে করিম খান আসবে। এটা ভিউজেস দিয়ে করবো। জাভাস্ক্রিপ্টে কিভাবে করছিলাম, এর একটা আইডি দিছিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই বাটনে ক্লিক করলে অন ক্লিক একটা ফাংশন কল করতাম, মনে আছে? আগডুম বাগডুম বহুত কিচ্ছা, অনেক কিচ্ছা। এখন আপনি ভিউজেসে কিভাবে করবেন? সো তাহলে এখানে করার জন্য তাহলে এখান থেকে ইনপুট নিতে হবে না? ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুট নিতে হবে নাকি? এখন কিভাবে করব দেখেন। তাহলে এখন ভিউজ ডাটার ভিতরে আসেন। ডেটার ভিতরে এসে এখানে আমরা তিনটে প্রপার্টি ডিক্লেয়ার করব। প্রথমে ফার্স্ট নেম, দেন কত সহজ, তিনটে প্রপার্টি ডিক্লেয়ার করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম, কমা দিয়ে দিয়েন। আর এটা হচ্ছে একটা কোটেশন, জাস্ট আর কি, সিঙ্গেল কোটেশন। ফিনিশ। তিনটে প্রপার্টি নিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম। এবার এই প্রপার্টিগুলোকে এখানে ধরায় দিব। এই যে এখানে কি লিখবো বলেন তো? বি মডেল ফার্স্ট নেম, এখন ধরায় দিলাম বি মডেল লাস্ট নেম, এখানে ধরায় দেব ভি মডেল ফুল নেম। এবার এই বাটনের একটা এখানে লিখবো @ক্লিক। ভি মডেলে দিয়ে দিলাম ফার্স্ট নেম, ভি মডেল দিয়ে দিলাম লাস্ট নেম, ভি মডেল দিয়ে দিলাম ফুল নেম। এই তিনটা জিনিস আমার কিন্তু এখানে লেখা আছে, যে এখানে তিনটা ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম তিনটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিচে আগে। এই প্রপার্টিগুলোকে ইনপুট এলিমেন্টের ভিতরে ধরাই দিলাম ভি মডেল দিয়ে। তাহলে কি হবে, এখানে যা লিখবো আমরা ওখানে চলে যাবে না? কথা কন না গায়ে, এত চিল্লি করছে কাদের জন্য? এখানে যা লিখবেন অ্যাকচুয়ালি দেখেন, এখানে যে তিনটা প্রপার্টি লিখলাম ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম, এই তিনটা প্রপার্টি আমি ইনপুট বক্সের ভিতরে ধরাই দিলাম। এর মানে কি, আপনি এখানে যা লিখবেন এই ইনপুট বক্সের মধ্যে এখানে যা লিখবেন সেটা কি এখানে চলে আসবে না? হ্যাঁ, রাইট। আইডি আগের ভিতরে আইডি, এখন এখানে ভি মডেল দিলাম আর কি, ভি মডেল একটা ডিরেক্টিভ, ঠিক আছে, আগের হিসেবে ধরলে আইডিটাকে ধরাই দিলাম। সো ভি মডেলের ভিতরে আমি এখানে নাম দিয়ে দিলাম এই প্রপার্টিগুলো, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম তিনটে প্রপার্টি দিয়ে দিলাম এখানে। এবং লিখছেন সজীব তিনটে প্রপার্টি? ওকে, হইলে বললেন।
ওকে, আই এম সরি। তো দ্য থিং ইজ, এখন এখানে একটু খেয়াল করেন। সো ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম ব্যাপারটা এভাবে চলে আসছে। এখন এখানে আমরা একটা ভ্যালুর মধ্যে এখানে অ্যাট দ্য রেট ক্লিক দিয়ে বলে দিলাম মেক ফুল নেম, এই ফাংশন এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, মেক ফুল নেম। সো তাহলে আমরা কিন্তু ওই যে দেখছিলাম এই যে বাটনে ক্লিক করলে কি হবে, অ্যাট দ্য রেট ক্লিক দিয়ে ভাই ফাহিম, ফাহিমকে ধরে দিছিলাম, মনে আছে? ফাহিম একটা ফাংশন, এই যে ফাংশনের নাম দিছিলাম এভাবে। তাহলে এখন এখানে এই যে এই সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, এই যে অ্যাট দ্য রেট ক্লিক করলে এই ফাংশনটা কল হবে না, মেক ফুল নেম। এই ফাংশনটা কি আমাদের আছে না নাই বলেন তো? বানাইতে হবে। এখন এটা কি সম্ভব বলেন, একটা ফাংশন বানানো কি সম্ভব? হয়। দ্যাটস ইট, কমপ্লিট ভাইব্রেশন, পূর্ণ স্পন্দন হয়ে গেছে ফুল নেম। এখন দেখেন, বুঝতেছে। ওকে, সো যদি এটা হয় তাহলে একটু খেয়াল করেন। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ধরেন এখানে লিখলাম যে হাবিবুর, এখানে লিখলাম রহমান, সাবমিটে হিট করলে এখানে হাবিবুর রহমান চলে আসছে। কুল না? ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? ভিউজেস, ভিউজেস জিন্দাবাদ। সাবমিটে এই যে ফাংশন কল, জাস্ট আপনি খালি ধরে দিতেছেন, খালি এখানে বসায় দেওয়া, সেট করে দেওয়া। হ্যাঁ, এখানে ওই যে ধরা লাগবে, এটা করতে হবে ডকুমেন্ট ডট গেটেন বাই আইডি ডট ভ্যালু ডট ইনার এসটিএমএল, জাস্ট মানে কি বলবো, ড্যাশ 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 এভরিথিং। আমি ওয়ার্ডটা মুখে বললাম না, আপনারা ছোট পোলাপান তো, এর জন্য আর কি, বুঝে নিয়েন। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, আর কিছুই না। সো জি, ওটার জন্য আপনার ইভেন্ট হবে অ্যাট দ্য রেট ব্লার, ব্লার বা অ্যাট দ্য রেট কি আপ, অ্যাট দ্য রেট কি আপ। ঠিক আছে, সো এখন যেটা বলতে চাচ্ছি দেখেন, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করবো ভিউজেস দিয়ে। সো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটা ক্যালকুলেটর তৈরি করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা মোটামুটি আজকে যে বিষয়গুলো প্র্যাকটিস করলাম, এই বিষয়গুলো একটু বাসায় একবার দুইবার দেখবেন। আপনি যত সহজে মনে করেন না কেন, আপনি এই পুরো কাজটা বাসায় এরকম করলে দুইবার করতে হবে। হ্যালো, নাম্বার, হ্যাঁ নাম্বার দিয়ে তো লিখবেন, ইনপুট টাইপ নাম্বার। এনিওয়ে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক। সো যেটা বলতে নিছিলাম যে বেসিক্যালি আমরা ক্যালকুলেটর তৈরি করব যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিয়ে। আপনি একটু চেষ্টা করেন, এখানে ইনপুটের টাইপ তো নাম্বারই হবে, শুধুমাত্র যোগের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমি কিন্তু রোববার দিন আপনাদের ক্যালকুলেটর দেখব, এটা করবেন। আর হচ্ছে এই যে কাজগুলো করছি আজকে, আমাদের মেইনলি আজকে কি প্র্যাকটিস করলাম, আমি একটা সামারি বলে দিই। একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইলে আপনি ভিউজিএস এর অবজেক্ট তৈরি করতে পারেন কিনা? পারেন। ভিউজেস এর লাইব্রেরিটাকে নিয়ে আসবেন, নিউ ভিউ অবজেক্ট তৈরি হয়ে যাবে, এই যেটা।
এই যে অবজেক্ট তৈরি করলাম, এবার অবজেক্ট তৈরি করার পর সেখানে আপনি একটা এলিমেন্ট বাইন্ড করতে পারেন কিনা, সেখানে ডাটা এবং মেথড লিখতে পারেন কিনা, এবং সেগুলোকে আপনি এখানে ইউজ করতে পারেন কিনা, আপনি ফর লুপ ইউজ করতে পারেন কিনা, ইফ এলস ইউজ করতে পারেন কিনা, এবং টু ওয়ে ডাটা বাইন্ডিং বুঝতে পারেন কিনা, এই কয়েকটা জিনিস জানলেই হবে আপাতত। আমরা নেক্সট ক্লাসে কম্পোনেন্ট প্র্যাকটিস করব, তারপরে ক্লাসে আমরা ভিউ সিএলআই ধরে কাজ করা শুরু করব। ভিউ সিএলআই হইতেছে আসল মজমা ভিউ জেএস এর, ঠিক আছে? তখন আমরা নোট জেএসটা দেখব, এবং হচ্ছে যে আমরা ভিউ জেএস এর ভিতরে আমরা আরো সুন্দর করে কাজগুলো করব আর কি। ওইটা হইতেছে আমাদের ফাইনাল ওয়ার্ক একবারে। মানে এখন পর্যন্ত আমরা যে পেজ টেজ বানাইছি, যা করছি, এগুলো সব ফেক। এগুলো আমাদের মানে যেটা আমরা করছি তার জন্য রিয়েল ওয়ার্ক না। রিয়েল ওয়ার্ক শুরু হবে আর একটা ক্লাস পর থেকে, ওইটা হচ্ছে আমাদের ফাইনাল জব। মানে আমরা ওয়েব পেজ ডিজাইন কিভাবে করব, একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইল নিয়ে সেখানে বুটস্ট্র্যাপের ফাইল নিয়ে করছি না, কথা শুনতেছেন? এই এই এইটা 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 এই প্রজেক্টের জন্য না, এটা আগে ছিল। এখন আমরা একটা ভিউজিএস এর প্রজেক্ট দেবো, মানে ফ্রন্ট এন্ড আলাদা একটা প্রজেক্ট হবে, আর লারাবেল আলাদা, দুই প্রজেক্ট, দুই প্রজেক্টের ভিতরে ডাটা আদান প্রদান হবে এপিআই দিয়ে। বুঝতে পারছেন? আপনি যদি সাকসেসফুল এই কোর্সটা করতে পারেন, আপনি বাংলাদেশে যে কোনো সফটওয়্যার কোম্পানিতে 30 থেকে 35 টাকা দামের স্যালারিতে ঢুকতে পারবেন, যদি আপনি এই কোর্স সাকসেসফুলি করতে পারেন। এবং আমি যে প্রজেক্টটা করবো এখন, এখানে এত সহজ না, ঝামেলা আছে। ঝামেলা লাগবে যখন আমি ডাটা আদান প্রদান করবো, তখন মাথা গরম হয়ে যাবে। তো ওইগুলো গরম থেকে বাঁচার জন্য বেশি বেশি এইচটিএমএল প্র্যাকটিস করতে হবে। আর লুপ, এই যে লুপ বি ফর কেমনে কাজ করতেছে এগুলো দেখেন, ঠিক আছে? তো ভালো থাকেন, আজকে এতটুকুনি। ক্যালকুলেটরের চেষ্টা করেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের রোববার দিন আবার আমরা বসবো একসাথে। ওকে, জি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, জি, আসসালামু আলাইকুম।